জি, আমরা গত 2 দিন যে বিষয়গুলা আমরা আলোচনা করেছি, প্রথমত হচ্ছে সিলেবাস আমরা কিভাবে সাজাবো। সিলেবাস কিভাবে সাজাবো এই বিষয়ে বিস্তারিত আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, এবং সাথে আমার আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, যিনি হোস্ট আছেন আপনি একটু সকলকে মিউট করে দেন, তাছাড়া কথা শোনা যাচ্ছে না। অনুগ্রহ করে একটু, যিনি হোস্ট আছেন আপনি একটু সকলকে মিউট করে দেন। ভাই সবাই একটুখানি মিউট হলে ভালো হয়। জি, সবাইকে মিউট করে দেওয়া হয়েছে। সিলেবাস সাজানোর পদ্ধতি। জি ভাই, তাহলে আমরা সামনে আলোচনা শুরু করি। বাকি দুই প্রস্তাবকে ডাকবেন, বাকি সব কাজ বাদ, আগে হলো ক্লাস। আমরা পুরাতন যদি আলোচনা একটু করি, তাহলে আমরা বিস্তারিত আলোচনা করেছি সিলেবাস কিভাবে আমরা সাজাবো। আলহামদুলিল্লাহ গতকালকেও কিছুটা টাচ দেওয়া হয়েছে, আর প্রথম দিন তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। গতকালকে আমরা নতুন আলোচনা ছিল পাঠদান পদ্ধতি, আমরা কিভাবে পাঠদান করব। এই পাঠদান পদ্ধতি দুইটা প্রকার। একটা হচ্ছে যে আপনি কিভাবে মুখস্থ, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে মুখস্থ, যত কিন্তু পড়া আছে, যতগুলো মুখস্থ আছে মুখস্থকৃত পড়া, সব মুখস্থকৃত পড়াগুলা একটা পদ্ধতিতে পড়াইতে হয়। আর বাকি যেগুলো লেখার মাধ্যমে শিখাইতে হয় বা মুখস্থ করতে হয়, এটা আবার আলাদা পদ্ধতি। অর্থাৎ মুখস্থকৃত পড়াগুলা আমরা তিনটে জিনিস দিয়ে ছাত্রদেরকে শিখাইতে পারি। সেটা হচ্ছে শব্দ 10 বার, তারপরে প্রত্যেকটা শব্দ 10 বার 10 বার করে, এরপরে দুইটা করে শব্দ একসাথে এরকম 10 বার 10 বার করে, এবং পুরো আয়াতটা 10 বার করে, এবং পুরো সব বাক্যটা 10 বার করে, এবং বড় বাক্য যদি হয় বা বড় আয়াত হয়, পুরো আয়াতটা 2 ভাগে বিভক্ত করে 10 বার 10 বার করে। এটাই হলো মুখস্থ করার পদ্ধতি। এবং দ্বিতীয় আর একটা হচ্ছে লেখার মাধ্যমে শেখানোর পদ্ধতি। লেখার মাধ্যমে শেখানোর যে পদ্ধতি, যেই সাবজেক্ট গুলা আমাদের মনে রাখতে হবে, যেই সাবজেক্ট গুলা লিখিত হয়, ওই সাবজেক্ট গুলো মানে লিখিত পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা হয়, এই সাবজেক্ট গুলা লেখার মাধ্যমে, এবং কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু বিষয় আছে মুখস্থ আছে। কিন্তু যেই সাবজেক্ট গুলা আপনার লিখিত নাই, যেমন এর মধ্যে একটা হচ্ছে ইসলাম শিক্ষা। এই ইসলাম শিক্ষা লিখিত পরীক্ষা হয় না। এই ইসলাম শিক্ষাটা পুরাটাই আপনার মৌখিক এবং মুখস্থ। এই কারণে এই ইসলাম শিক্ষা সাবজেক্টটা পুরাটাই মাস্কের মাধ্যমে মুখস্থকরণ পদ্ধতি যে আছে, এটার মাধ্যমে আপনাকে শিখাইতে হবে। আশা করি বুঝাইতে পারছি। লেখার মাধ্যমে শেখানোর পদ্ধতি যে পদ্ধতিতে 4টে সাবজেক্ট আছে, মূল 4টে সাবজেক্ট। এর মধ্যে আরো আছে, তার মধ্যে মূল 4টে সাবজেক্ট। এর মধ্যে আছে বাংলা, ইংরেজি, গণিত, কোরআন। গতকালকে আমরা বাংলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাংলাতে যদি আমরা ঢুকি, তাহলে প্রথম যে আমরা স্লাইডটা দেখতে পাবো, এইখানে আমাদের দেখা যাচ্ছে যে বাংলা খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি 5টি। খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টি ভাই? 5টি। 1, বর্ণমালা শিক্ষাদান। 1 কি? 2, স্বরচিহ্ন শিক্ষাদান। 3, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো।
এখানে শিক্ষাদান বা শেখানো একই জিনিস। তারপরে 4 বানান করে পড়া শেখানো এবং 5 রিডিং পড়া শেখানো। গতকালকে আমরা দুইটা জিনিস বিস্তারিত শিখেছি। একটা হচ্ছে বর্ণমালা কিভাবে বাচ্চাদেরকে শেখাবো, আর একটা হচ্ছে স্বরচিহ্ন বাচ্চাদেরকে আমরা কিভাবে শেখাবো। আপনাদের মধ্য থেকে একজন যদি বলেন যে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টি, একজন যদি বলেন। বাংলা শিক্ষা দেওয়ার হচ্ছে মূলনীতি 5টি। মাশাআল্লাহ। খুশুসি পদ্ধতি। খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার মূলনীতি শিক্ষা দেওয়ার 5টি। মূলনীতি 5টি। মাশাআল্লাহ। এক এবার হচ্ছে আমরা বর্ণমালা শেখানো। এবার আমরা সামনের স্লাইডে যাই। এইখানে দুইটা জিনিস আমরা শিখে তারপরে কি করব, সামনে আগাই। সেটা হচ্ছে একটা হচ্ছে মাস্ক করানো কি। মাস্ক করানোটা কি? মাস্ক করানো হচ্ছে একজন পড়বে, তার সাথে সবাই পড়বে, এটাকে মাস্ক বলে। আর একটা হচ্ছে নুরানি পদ্ধতিতে বাংলা বর্ণ কি, অর্থাৎ বড় ক ধ ঘ ঝ রি, এই যে পদ্ধতিটা, এই 11 ভাগে এটাকে বলা হয় নুরানি পদ্ধতি। অর্থাৎ নুরানি পদ্ধতিতে বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধার্থে, লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। এই 11টা ভাগ, এই পদ্ধতিটাকে বলা হয় নুরানি পদ্ধতি। এটা আমরা অনেকেই জানি, এটা জেনারেল যারা আছে তাদের জন্য। আচ্ছা, এরপরে আমাদের বিস্তারিত আলোচনা, যে 5টা মূলনীতিতে আমরা বাংলাটাকে শিক্ষা দেব। এইটা হচ্ছে 5টা মূলনীতির মধ্যে প্রথম যে মূলনীতিটা আছে, বর্ণমালা শেখানো। অর্থাৎ ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত নুরানি পদ্ধতিতে কিভাবে আমরা শেখাবো, এইটার বিস্তারিত আলোচনা গতকালকে আমরা করেছি আলহামদুলিল্লাহ। বর্ণমালা শেখানো, বর্ণমালা শেখানো প্রতিদিন 2টা কাজ। প্রতিদিন কয়টা কাজ উস্তাদ? কয়টা কাজ? 2টা কাজ। কি কি বলতে পারবেন? প্রতিদিন যে 2টা কাজ কি কি? জি ইনশাআল্লাহ। সহজ জিনিস। এটা নতুন পড়া, একটা নতুন পড়া, পুরাতন পড়া, পুরাতন পড়া। সহজ জিনিস। সেটা যেই বিষয় হোক, শুধু বর্ণমালা শেখানোর ক্ষেত্রে না, যেই পড়া হয় হোক, যেমন বর্ণমালা শেখানো, স্বরচিহ্ন শেখানো, বর্ণমালা তার স্বরচিহ্নের ব্যবহার শেখানো, রিডিং পড়া শেখানো, বানান করে পড়া শেখানো, রিডিং পড়া শেখানো, যেই পড়াটাই হোক, 2টা পদ্ধতি, 2টা কাজ। প্রতিদিন কয়টা কাজ? প্রতিদিন কয়টা কাজ ভাই সবাই বলেন তো? 2টি। 2টি। কি কি বলেন তো? নতুন কাজ, পুরাতন কাজ। আমার সাথে জি, আমার সাথে আপনারা মিউট করা থাকলেও আপনারা একটু বলবেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। নতুন পড়া এবং পুরাতন পড়া, প্রতিদিনের কাজ হচ্ছে 2টা। যেই পড়াটা পড়াবেন সেই পড়াটার 2টা কাজ। একটা হচ্ছে নতুন পড়া শেখানো, পুরাতন পড়া শেখানো। তা বর্ণমালা শেখানোর সময় নতুন যে পড়া, কয় পদ্ধতিতে শিখাইতে হবে সবাই বলেন? 2 পদ্ধতিতে। আচ্ছা, 2 পদ্ধতিতে। পদ্ধতিটা বলেন তো ভাই কি কি? 1 বর্ণের নামের মাস্ক করানো। জি। আর একটা? লেখার সহি পড়া 1 পৃষ্ঠা। লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা। জি। এই 2টা কাজ, এই 2টা জিনিস সুন্দর করে একজন যদি বুঝাইয়া দেন, একজন লোক, মানে একজন যদি খুব, গতকালকে খুব সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করছি, একজন যদি বুঝাইয়া দেন। সর্বপ্রথম আমরা একটা বর্ণ লিখব, যেরকম ব। জি। এই বর্ণটা আমরা ব্ল্যাকবোর্ডে সুন্দর করে লিখব। তারপরে ছাত্রদেরকে আমরা কয়েকবার, 10 বারের মতো, 15 বারের মতো ছাত্রদেরকে সেটা আমরা লেখি দেওয়াই আছে 50 বার। বর্ণের নামের মস্ক 50 বার। 50 বার। জি জি। তারপর আবার ব্ল্যাকবোর্ডে একটা 2টা লম্বা করে দাগ দিব। দাগ দেওয়ার পর 5 বার ব লিখব। 5টা ব।
5টা ব। হ্যাঁ, 5টা ব লিখবো। তারপর অন্যদের আমরা কয়েকবার সেটাকে পড়াবো এবং তাদেরকে লিখতে বলবো। জি, তাদের খাতার মধ্যে আহ, লিখতে বলবো লিখতে বলবো। যে আপনারাও এক লাইন সুন্দর করে, আমি যেরকম ব্ল্যাকবোর্ডে লিখেছি আপনারাও খাতার মধ্যে এক লাইন এরকম লেখেন। ভাবে লেখেন। তারপর তাদেরকে বলবো যে তোমরা এরকম ভাবে আবার লিখতে পারবে না পুরো পৃষ্ঠাটা। জি, অতঃপর তাদেরকে লিখতে বলবো এবং তারা সুন্দর করে আমার এক কাজ পৃষ্ঠা লিখবে। ঘুরে ঘুরে, হ্যাঁ, তো ঘুরে ঘুরে সুন্দর। যারা পারে না জি তাদের জি দিকে লক্ষ্য রাখতে হবে এবং জি, যারা পারে না তাদেরকে হাতে ধরে লেখাটা মাশাআল্লাহ, শিখিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন কি করলেন? প্রথম দিন আপনি বটা লেখাইলেন, ঠিক আছে। এরপরে মিজান ভাই, এখন যার নাম বলা জি হচ্ছে সে একটু বলবেন। জি। এরপরে পরের দিন আপনি লেখাবেন কিভাবে বলেন? আহ, অবশ্যই প্রথম দিনের যে দাওয়াতটা আমাকে দিতে হবে। আমি যে লেখাবো, লেখার আগে আমি আজকে বটাকে যে পড়াইছি গতকালকে, এই বটাকে আমি পুনরায় ছাত্রদের মাঝে আবার আমি এটাকে দাওয়াত দেবো। হ্যাঁ, ওদের সাথে আবার পরিচয় করায় দেব। এটাও আমি লেখার সহিত পড়াবো 1 পৃষ্ঠা, এবং বোর্ডে মস্ক করাবো আমি। এটা এইখানে পুরাতন পড়া এইখানে পড়ায় হ্যাঁ, তারপরে। এইখানে আজকে একটা নতুন জিনিস আমরা শিখি। আজকে এখান থেকে নতুন জিনিস শেখা শুরু হলো। এখানে ভাই একটা যে বিষয়টা বলছে, এটা একটু অন্যভাবে আমরা কাজটা করব। সেটা হচ্ছে, মনে রাখবেন, একেবারে সবাই খাতা খাতা কলমের, আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন না? নোট করতেছেন না? জি অনেকগুলো জিনিস জি জি নোট জি করতে জি হবে। জি, তো এখানে একটা নোট করে নেন যে পুরাতন পড়া কখন পড়াবো, নতুন কি বলে, পুরাতন পড়া যখন পড়াবো তখন সেটা কি নতুন পড়ার আগে পড়াবো না নতুন পড়ার পরে পড়াবো? এটা একটা প্রশ্ন থাকে না? এটা একটা প্রশ্ন মানে আসে না যে নতুন পড়াটা যে পড়াবো, সরি, পুরাতন পড়াটা যে পড়াবো, সেই পড়াটা আমরা কি নতুন পড়ার আগে পড়াবো না নতুন পড়ার পরে পড়াবো? ভাই বুঝেন নাই? যেমন মিজান ভাই কি করছে, নতুন পড়ার আগেই কি বলে বটা শিখাইতে চাচ্ছে। তো এটা আসলে কতটুকু ঠিক আর কতটুকু ব্যাঠিক, এইটা আমাদের আগে জানতে হবে, এটা মূলনীতিটা জানতে হবে। এটার মূলনীতিটা হচ্ছে, লিখিত যেই সাবজেক্ট গুলা, মনে রাখবেন ভাই, লিখিত যেই সাবজেক্ট গুলা আছে, ওই সাবজেক্ট গুলা আমরা আগে নতুন পড়া শিখাবো। এরপরে ওই নতুন যেটা আজকে শিখালেন ওইটা সহ সবগুলা পূর্বের যা পড়াইছি সবগুলা আমরা পরে পুরাতন পড়া পড়াবো। মনে রাখবেন, যেই সাবজেক্টটা লিখিত, লিখিত সাবজেক্ট, যেমন বটা কিন্তু লিখিয়ে আপনাকে শিখাইতে হয়। তারপরে ইংরেজি বর্ণগুলো আপনাকে লিখিয়া শিখে দিতে হবে। এই লিখিত যে লেখার মাধ্যমে যে সাবজেক্টগুলো শিখান, যে বিষয়গুলো আপনি শিখাবেন, এইটা আগে নতুন পড়া শেখাবেন। এরপরে যেটা আজকে শিখাইছেন এইটা সহ পূর্বের যত পড়া হয়েছে সবগুলা পুরাতন পড়ার পরে শিখাবেন। এবং আরেকটা হচ্ছে, যেই বিষয়গুলো হচ্ছে মুখস্থকৃত বিষয়, যেই বিষয়গুলো মুখস্থকৃত, যেই পড়াটা আপনি মুখস্থ করাবেন বা মুখস্থর বিষয়, লিখিত না, ও মুখস্থ করাচ্ছেন, মুখস্থর পড়া, ওই পড়ার সময় আপনি কি করবেন, পুরাতন পড়াগুলা আগে পড়াবেন, এরপরে শেষে গিয়ে নতুন পড়া পড়াবেন। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি জি মিজান ভাই? জি ভাই। জি জি আমি ক্লিয়ার ক্লিয়ার করতে পারছি? জি, ইনশাল্লাহ জি। আচ্ছা, তাহলে আপনি এখন কি করবেন, লিখিত মানে এখন আপনি পুরাতন পড়া আগে পড়াবেন না নতুন পড়া আগে পড়াবেন? আগে নতুন পড়া পড়াবো, তারপরে আমি হ্যাঁ, পুরাতন কেন, পড়াবো। যেহেতু লিখিত, লিখিত সাবজেক্ট। জি বলেন। জি বলেন, মানে কিভাবে আপনি ব তো ভাই আগের দিন পড়াইলো, পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আপনি পড়াবেন, টা আপনি নতুন কিভাবে পড়াবেন একটু যদি বুঝায় দেন। আর 2 মিনিট জি, সময় আছে আমার। আমি ওই, আচ্ছা, এই টা পড়ান যেহেতু নতুন পড়া, এটাকে জি জি সর্বপ্রথম হচ্ছে আহ স্বরবর্ণ যেটা আমি লিখবো, লিখবো, বোর্ডে একটা লিখবো। লেখার পরে বাচ্চাদেরকে বোর্ডের দিকে আমি টেনে নেব যে সকলে বোর্ডে দেখেন।
আমার বোর্ডে যে বর্ণটি দেখতে পাচ্ছেন ওটাতে আগে বিন্দু আছে, এটা একটু বুঝাই দিয়েন যে আসলে বিন্দুর পড়াটা একটু আলাদা হয় কিনা, কারণ আগে বিন্দুর মস্কটা আগে করাইতে হবে জি অবশ্যই কমপক্ষে 20 বার। জি এটা বিন্দুর মস্কটা করানোর পরে সকলকে আবারও বোর্ডের দিকে দেখে নিয়ে যে সকলে বোর্ডে দেখেন আমি বোর্ডে যে বর্ণটা লিখেছি এটা হচ্ছে ব বিন্দু র। ব বিন্দু র এই মস্কটা আমি কমপক্ষে 10 বার করে করাই দেবো, 50 বার, কমপক্ষে 50 বার আমি করাই দেবো। করাই দেওয়ার পরে এরপরে আমি হচ্ছে সিলেট। জি জি বলেন, আপনি বলেন। যে আমার কথা বলেছি। আচ্ছা, এরপরে আমি বোর্ডে হচ্ছে 5টা লিখবো এবং আমি এটাকে পড়বো যে ব বিন্দু র, ব বিন্দু র, ব বিন্দু র। লেখার পরে আমি আমার ছাত্রদেরকে বলবো যে আমি যেভাবে লিখেছি 1 লাইনে 5টি, আপনারাও কি এভাবে আপনাদের খাতার মধ্যে 1 লাইনে 5টি লিখতে পারবেন? অবশ্যই তারা বলবে যে হ্যাঁ লিখতে পারবো। তো বাচ্চারা লিখতে বলবো আমরা, তারা লিখবে এবং যে বাচ্চাগুলো দুর্বল আমি তাদের কাছে কাছে গিয়ে হাতে ধরে ধরে তাদেরকে ব বিন্দু র লেখাবো এবং তাদেরকে পড়ার জন্য বলবো যে আপনারাও লিখবেন এবং পড়বেন। তারপরে 1 লাইন মাশাআল্লাহ। হয়ে গেলে জি, হয়ে জি যাওয়ার পরে আমি তাদের থেকে দেখার পরে আমি বলবো যে আপনারা যেভাবে 1 লাইন লিখেছেন এইভাবে কি পুরো পৃষ্ঠাটা লিখতে পারবেন? তো তারা অবশ্যই বলবে। তো তাদেরকে এভাবে পুরো পৃষ্ঠায় লিখে দেবো এবং যে বাচ্চাগুলো দুর্বল তাদের সাথে সাথে আমি হাতে ধরে ধরে শেখাবো আর কি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পুরাতন পড়াটা আপনি কিভাবে পড়াবেন? নতুন পড়া তো কি করলেন আজকে তো, মানে আপনি আহ, নতুন একটা পড়া পড়াইছেন, কিন্তু গতকালকে তো পড়ানো হয়ে গেছে। এখন রটা তো আপনি পড়াইলেন, এবং আজকে তো পুরাতন পড়াটা পড়াইতে হবে। পুরাতন পড়াটা আপনি কিভাবে পড়াবেন একটু বলেন। অবশ্যই পুরাতন পড়াটা পড়ানোর আগে আমি হচ্ছে আগে ব লিখবো, যেহেতু আমার একটা বর্ণই হয়েছে ব এবং র। আমি ব এবং র দুইটাই লিখবো, ব লিখবো র লিখবো আবার ব লিখবো র লিখবো। জি জি, লেখার পরে আমি অর্থাৎ এটাকে দুইটা পড়াবো আপনারা। দুইটা যদি লেখেন লিখতে দেখতে খারাপ দেখা যাবে, এই কারণে ডবল করে লিখি দিয়ে। জি, জি জি জি, হ্যাঁ। আমার তো আস্তে আস্তে বর্ণ বেশি হবে সেই জায়গা যখন থেকে বেশি হবে তখন ডবল দুইটা লেখার প্রথমে দরকার নাই। দিলাম। জি 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 জি, লেখার পরে আমি হচ্ছে ব এবং ব বিন্দু র এই প্রত্যেকটারই আমি হচ্ছে বোর্ডে মস্ক করাবো। জি বোর্ডে মস্ক করানোর পরে একটা প্রথমে হচ্ছে সোজা পরে হচ্ছে উল্টা। জি জি, সোজা এবং প্রথম থেকে উল্টা শুরু আমি হবে শেষ উভয়ভাবে পর্যন্ত, পড়াবো এই জিনিসটা মনে রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ থেকে আবার প্রথম পর্যন্ত, এই জিনিসটা এখানে মনে রাখতে হবে। জি জি। এরপরে যে বাচ্চাগুলো একটু ফাস্ট তাদেরকে আমি বোর্ডে নিয়ে এসে ওই সেম ভাবে আমি যেভাবে মস্ক করাইছি তাদের থেকে সেম ভাবে আদায় করে নিব। একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম বাচ্চাদের থেকে আস্তে আস্তে আমি পুরো আপনার, ক্লাসের পড়াটা জি আদায় জি, করে নিব। 30 জন এটা হচ্ছে বাচ্চা আছে, ধারণা। 30 পর্যন্ত। কিন্তু এইখানে একটা মূলনীতি হচ্ছে যে আজকে দেখা গেল অর্ধেক বাচ্চা হয়েছে, আগামী কালকেও তারপরের থেকে আপনি কি করবেন, হ্যাঁ, মানে আদায় করবেন। শেষ হয়ে আবার গেল। ওই যে বাচ্চাগুলো বাকি থাকবে ওই বাচ্চাগুলো থেকে আদায় করে নিব। জি, এখন তার তৃতীয় দিন, তারপরের দিন আবার, এটাতে গেলে একটা মূলনীতি অর্থাৎ বোর্ডে মস্ক করানো। আর একটা মূলনীতি আছে যে পুরাতন পড়া। যে ওইটা হচ্ছে খাতাতে আমি যেভাবে এটা হচ্ছে দ্বিতীয় দিনের আমার খাতাতে যে আমি হচ্ছে লেখার সহিত পড়াবো 1 পৃষ্ঠা লেখাবো। এইটাও আমি হচ্ছে বোর্ডে লিখবো আগে। পুরাতন আমি পড়াগুলো ওই ব সবগুলো আপনি কি এবং ব করলেন, ব্ল্যাকবোর্ডে সুন্দর জি করে জি লিখে দিলেন। দেখে নেবো এবং ওদেরকে 1 লাইন লিখতে বলবো, মানে ওই যে নতুন পড়ার যে সেম কোয়ালিটি জি আপনার জি, একই পুরাতন নিয়ম, পড়ারও একই 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 কোয়ালিটি। নিয়ম। জি জি, একই নিয়ম। জি জি, তাদেরকে লিখতে বললেন, তারা সব পুরাতন পড়াগুলা সুন্দর করে লিখে আপনাকে দেখান। জি। খুব কঠিন না, খুবই সহজ মনে হচ্ছে? প্যাচগোছ আপনার কাছে মনে হচ্ছে খুব প্যাচগোছ মনে হচ্ছে? কেউ যদি সূত্রটা বোঝে তাহলে ইজিলি একদম এটা সহজ হবে। ওই জি নতুন পড়া পুরাতন পড়া এই সূত্রটা আগে আমাদের এই 5টা যে আমাদের যে মূল নীতি যেটা আছে জি যে বর্ণমালা আমার হচ্ছে খুসুসি পদ্ধতিতে বাংলা শিক্ষা দেওয়ার যে মূল নীতি 5টি, এই 5টি বিষয়গুলো কেউ যদি ধারণ করতে পারে তাহলে আমার মনে হয় না যে কারো জন্য কষ্ট কষ্ট হবে। জি জি জি। এখন এটা গেল আমাদের বর্ণমালা শেখানো। এরপরে শেষের দিকে আসি। আমি তো বলছি, আমি তো প্রথম যে এটা কিন্তু খুব ভালো করে শেখাবো। এর পরের গুলো আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। দেখেন, তারপরে কি কি বলা হয়েছে, স্বর চিহ্ন শেখানো। দেখেন তো,
স্বর চিহ্ন গুলো দেখতে পাচ্ছেন? মিজান ভাই? জি, জি। দেখা যাচ্ছে। জি আচ্ছা জি, স্বর চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, গতকালকে আমি খুব শর্টকাটে কি করছি, স্বর চিহ্নগুলো কিভাবে শেখাবেন এটা আমি দেখাই দিছি। আপনাদের মধ্যে থেকে একজন স্বর চিহ্নগুলো কিভাবে শেখাবেন একজন বলেন। একজন বলেন। তাইলে আমি আমি বলতে পারি। জি জি জি, আর বলেন। অন্য কেউ যদি আপনারা কেউ যদি বলেন তাহলে ভালো হয়, আর আমিও বলতে পারবো ইনশাল্লাহ। তবে জি আমি যদি একাই শুধু বলি আর আপনারা যদি জি, খালি তাহলে শুনতেই তো যান ভাই তাহলে একজনই ক্লাস কোর্স করতেছে আমাদের। জি জি, তোফাজ্জল ভাই? জি, এটা আমরা আগের মতোই শিখবো। একই নিয়মে, আগে যেভাবে একই নিয়মে। জি একই নিয়মে আমরা শিখবো। জি, বলেন। আগের মতোই আমরা আগে আগের মতোই আমরা আহ স্বরের সাথে আমরা একটা আকার লিখবো। জি অতঃপর সেটাকে আমরা যেভাবে আগে পড়াইছিলাম ছাত্রদেরকে 50 বার প্রথমে জি পড়িয়ে নিব। জি, অতঃপর দাগ টেনে আবার 5 বার আকার পাঁচটা আমরা লিখবো। পাঁচটা হ্যাঁ, 5টা স্বরচিহ্ন। আকার লিখবো। জি জি, হ্যাঁ, স্বরচিহ্ন। সঠিক আকার লিখবো। তারপর ছাত্রদেরকে আমরা সেটা খাতায় লিখতে বলবো। জি অতঃপর তারা যখন খাতায় লিখবে তখন আমরা তাদেরকে আবার বলবো, এভাবে তোমরা লিখলে পুরো পৃষ্ঠাটা তোমরা লিখতে পারবে না। জি, অবশ্য তারা তখন বলবে হ্যাঁ পারবো। অতঃপর হ্যাঁ আমরা তাদের বলবো যে হ্যাঁ তোমরা পুরো পৃষ্ঠাটা সুন্দর করে লেখো। তারা লিখবে আর আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখবো যে আসলে তারা যারা দুর্বল আছে তাদেরকে আমরা হাতে ধরে পুরো পৃষ্ঠা সুন্দর করে লিখিয়ে জি। দেবো। বিশেষ করে আপনার টার্গেট থাকবে যে দুর্বল কারা কারা আছে, এটা তো আপনার জানা আছে, 5-7 জন ছাত্র দুর্বল থাকবে। ঘুরে ওই ঘুরে ছাত্রগুলোর কাছে গিয়ে গিয়ে আপনি কি করবেন, তাদেরকে চেক দেবে যে তারা লিখতে পারতেছে কিনা, না পারলে হাতে ধরে হলেও তাদেরকে লেখা শেখাইতে হবে। এইভাবে এক পৃষ্ঠে আপনি কি জি করলেন, স্বরচিহ্ন লেখায় নিলেন, অর্থাৎ জি, স্বরচিহ্নের নামের মস্ক 50 বার, লেখার সহিত পড়া 1 50 পৃষ্ঠা। বার পৃষ্ঠা। জি। এরপরে পুরাতন পড়া আপনি কিভাবে পড়াবেন, পরের দিন আপনি কি করলেন, আকারের পর রসিকারও শিখাইলেন একই নিয়মে। জি, রসিকারের পরে আপনি কি করলেন, রসিকা লেখা। হ্যাঁ এবার হ্যাঁ, পুরাতন পড়া শিখাবেন, কিভাবে করাবেন? সেটা কিভাবে শিখাবো সেটা শেখানোর জন্য আবার আমরা প্রথমে বোর্ডে লিখবো, প্রথমে একটা আকার দিব, আবার ঋষিকার দিব, জি আবার আকার দিব, আবার ঋষিকার দিব। জি, যেহেতু 2 বার করে আমরা দুইবার করে লেখার পর দুইবার করে দেওয়ার মূল উদ্দেশ্য আছে যে কম হওয়ার কারণে, যাতে পড়াটা কম হওয়ার কারণে, কিন্তু কম যখন হওয়ার সামনে কারণে আগাইতে থাকবে তখন ডবল করে লেখার প্রয়োজন হবে না। জি প্রয়োজন নেই। তারপর সেটাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মস্ক করাবো। অতঃপর শেষ থেকে আবার শুরুতে আমরা কি করবো, মস্ক করে ফিরে নিয়ে মস্ত। আসবো। জি, এটা এরপরে কয়েকবার পড়ানোর পর আমার স্টুডেন্টের মধ্যে যারা 1 2 3 ভালো রয়েছে, যদি 30 জন হয় এরকম একটা নির্দিষ্ট সিরিয়াল করে সময়ের দিব। মধ্যে, হ্যাঁ সিরিয়াল ভাবে 14 15 জন হোক, আমার সময়ের মধ্যে যারা থাকবে জি, তাদেরকে প্রথম দিন আমি মস্ত করাবো। অতঃপর দ্বিতীয় দিন আবার ওই 14 যেই বার জায়গা 14 থেকে থেকে শেষ 30 করছেন পর্যন্ত তারপরের থেকে আবার কি হ্যাঁ, তাদেরকে পরের দিন আবার শেষ শুরু করেন। করবো। জি জি, জি, এইভাবে কি হলো, তাহলে বোর্ডে মস্ক হলো। আর একটা কি আছে পুরাতন পড়া, পুরাতন পড়ার দুইটা মূলনীতি, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বোর্ডে মস্ক করানো, আর একটা হচ্ছে লেখার সহিত পড়া। আগে 1 নম্বরটা হচ্ছে লেখার সহিত পড়া। লিখা শেষ করা। জি, জি, লেখার সহিত পড়া। আর দেখা গেল প্রথম দিন আপনি কি করালেন, বোর্ডে মস্ক করালেন, পরের দিন আপনি আর অর্ধেক বোর্ডে মস্ক করালেন, তারপরের দিন আপনি কি করাবেন? আমার প্রশ্নটা কি বুঝছেন? জি, বুঝতে পারিনি বিষয়টা। বলতেছি যে প্রথম দিন আপনি কি করাইলেন, বোর্ডে মস্ক করাইলেন, পুরাতন পড়াগুলো আপনি আপনি মস্ক করাই দিলেন, প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে অর্ধেক মানে বোর্ডে মস্ক করাই নিলেন, কিন্তু 15 জন ছাত্র হয়েছে। পরের দিন আপনি হুম, আর 15 যে ছাত্র আছে তাদের কাছ থেকেও আদায় করে নিলেন, তারপরের দিন কি করবেন? জি, তারপরের দিন সর্বপ্রথম আমি যেগুলো নতুন পড়া আসবে লিখিত যেহেতু, তাহলে আমি আগে নতুন নতুন পড়া তো পড়া পড়া এইখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম দিন আপনি কি করাইলেন, নতুন পড়া পড়াইলেন, পুরাতন পড়া পড়াইলেন, পরের দিন কি আপনি নতুন পড়া পড়াবেন না? 15 জন পড়াইছে, আপনি পরের দিন কি নতুন পড়া পড়াবেন না? জি জি,
নতুন পড়ার সাথে পুরাতন পড়ার কোনো সম্পর্ক নাই, নতুন পড়া গতিতে চলবে। কিন্তু নতুন পড়া পড়ানোর পরে যে সময়টা থাকবে ওই সময়ের মধ্যে আপনি কি করাবেন, গতকালকের 15 জন যে হয়ে গেছে তাদেরকে না দিয়ে তারপরের গুলোকে দিবেন। তার বাকি যে 15 জন আছে তাদেরকে দিয়ে আমরা মস্ক করাবো। হ্যাঁ, পরের দিন আবার কি নতুন পড়াই বাদ, এটা জন্য হয়। জি জি। এটা করবেন নাকি? না 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 না, পুরাতন যে পড়াটা আছে ওইটাই আবার মস্ক জি করাবো জি, তাদেরকে। আপনার তো একটা নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ নতুন পড়ার আমাদের যে সিলেবাস আছে যতটুকু করে পড়া দেওয়া আছে ততটুকু করে টানতে থাকবেন, এবং অতটুকু পড়ার পরও আপনি সময় পাবেন, ওই সময়ের মধ্যে আপনি পুরাতন পড়াগুলো পড়াবেন। পুরাতন পড়া কিভাবে পড়াবেন? প্রথম দিন হলো কি 15 দিন পড়া, আরো 15 করে জন পড়া। সেনমানি করে নেও। জি, তো আমার তো মনে করো যে জি। ভাই মনে হয় অন্য বিষয় বলতেছে। ও আচ্ছা আচ্ছা, জি। তাহলে আমরা 2 দিনে আমাদের কি হয়ে গেল, পুরাতন পড়ার সবার কাছ থেকে আপনার মস্ক হচ্ছে। এরপরে 30 জন হয়ে গেল। হ্যাঁ 30 জন হওয়ার পরে তৃতীয় দিন কি করাবেন, পুরাতন পড়া কিভাবে পড়াবেন? তো ভাই বুঝছেন আমার প্রশ্ন, বুঝতেছেন না? নেটওয়ার্কের সমস্যা নাকি? হ্যালো? আবার শুরু থেকে শুরু করাইতে হবে, আবার ওই যে 1 নাম্বার থেকে না না না, যতক্ষণ ওই যে হয়। আরেকটা মূলনীতি আমাদের বাদ পড়ে গেছে না, লেখার সহিত পড়া। শুধু যদি আপনি জি, খালি মস্কই করান, ছাত্ররা কিছু মস্কই করবে, পিছনের পড়া যদি আপনি না লেখান তাহলে ভুলে যাবে, এই কারণে লেখার সহিত পড়া। আবার কি করবেন, তৃতীয় দিন আপনি কি করলেন, সবগুলো ব্ল্যাকবোর্ডে সুন্দর করে লেখায় দিলেন এবং সবাইকে বললেন যে আমি যেই রকম করে লিখছি সবগুলা তোমরা কি এক পৃষ্ঠায় এরকম করে লিখতে পারবেন? জি হুজুর পারবো, সবাই লেখেন। আপনি ঘুরে ঘুরে এটা লিখলেন। এটা হচ্ছে আপনার হলো নতুন পড়া পড়ানোর পরে বাকি সময়টা। জি জি, নতুন পড়া প্রতিদিন নতুন পড়া তো আমাদের সিলেবাস অনুযায়ী চলতেই থাকবে, এটার সাথে পুরাতন পড়ার কোনো সম্পর্ক নাই। পুরাতন পড়া শেষের দিকে আসি, পুরাতন পড়া শেষের দিকে আসি, কতটুকু পড়াবেন এই মাপটা হচ্ছে যে আপনি কি আজকে যতটুকু সময় পাইলেন ততটুকু আপনি পড়াচ্ছেন। দুইটা পদ্ধতিতে, হয় আপনি মস্ক করাচ্ছেন ব্ল্যাকবোর্ডে সবাইকে, অথবা আপনি খাতার মধ্যে ওই পুরাতন পড়াগুলা লেখায় নিচ্ছেন এক পৃষ্ঠে। ভাই ক্লিয়ার? লিখে লিখে পড়াইলাম। জি জি, জি, দুইটা ইনশাল্লাহ। পদ্ধতি। কিন্তু নতুন পড়া যেটা সেটা তো তার গতিতে চলতে থাকবে প্রতিদিন যে সিলেবাস অনুযায়ী। এটা তো ড্রাইভারই তো দিছি আমরা সিলেবাসকে, ও যেভাবে আমাদের প্রতিদিন পড়াইতে বলতেছে নতুন পড়া আপনি আগাইতে থাকবেন। কিন্তু পুরাতন পড়াগুলো তো আমাদের কি করতে হবে, ভুলে যেন না যায়। প্রতিদিন শেষের দিকে আসি কি করতে হবে, পুরাতন পড়াগুলো পড়াইতে হবে না? রিভিশন দিতে সেক্ষেত্রে হবে। জি, সেক্ষেত্রে পুরাতন বর্ণ যদি অনেকগুলো হয়ে যায়, উপরের মনে গুলো করেন বাদ, 10টার মতো হয়ে গেল, উপরের গুলো আপনারা কি করবেন, উপরের যে বর্ণ আপনি এখন চলতেছে ধাপে ধাপে উপরের গুলো বাদ দিতে হবে। উপরের বলে আপনি কি করবেন, দেখা গেল জয়টা পারবেন তয়টা আপনি কি পড়াবেন, আর দেখতেছেন যে না উপরের গুলো বেশি হয়ে গেছে, আপনি উপরের দুইটা একটা মানে কি করলেন, মানে বন্ধ করে দিলেন, কারণ অনেক নষ্ট হয়ে গেছে, প্রথম দ্বিতীয় ভাগগুলো অনেক নষ্ট হয়ে গেছে। ভাই আচ্ছা ক্লিয়ার? আচ্ছা। জি 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 জি। জি জি সামনে আগাবো জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমরা তৃতীয় ভাগে আসি। আজকে নতুন পড়া হচ্ছে আমাদের তৃতীয় ভাগ, অর্থাৎ মূলনীতির তৃতীয় নম্বর, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। সবাই আমার সাথে একটু বলেন, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের, সবাই বলেন, ব্যবহার, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার। ব্যবহার শেখানো। বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার বর্ণমালা দ্বারা শেখানো। স্বরচিহ্নের মুখস্থ করি ভাই, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার ব্যবহার, শেখানো। বর্ণমালা দ্বারা ব্যবহার স্বরচিহ্নের শেখানো। ব্যবহার। বর্ণমালা দিয়ে স্বরচিহ্নের ব্যবহার জি, শেখানো। শিখানো। আচ্ছা। তাহলে আমরা তো একটা মূলনীতি ভালো জানি, প্রত্যেকটা মূলনীতি যেই দিনে আমরা কাজ শুরু করব দুইটা করে কাজ করতে হয়। কয়টা করে কাজ করতে হয়? দুটা করে। কি কি কাজ দুইটা, করতে হয়? নতুন 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 পড়া, নতুন ও পুরাতন। পুরাতন। জি, নতুন পড়া পুরাতন পড়া, নতুন পড়া পুরাতন পড়া, প্রতিদিন আমাদের কি করতে হবে, যেই পড়াটা পড়াই নতুন পড়া পুরাতন পড়া। এবার নতুন পড়া বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহারের সময় নতুন পড়া কয় প্রকারের শিক্ষা দিতে হবে দেখেন তো ভাই? 2 প্রকারের শিক্ষা দিতে নতুন হয়। পড়া দুই প্রকার। নতুন পড়া কয় প্রকারের শিক্ষা দিতে হবে? দুই প্রকার। 2 প্রকারে। এক নম্বর হচ্ছে বোর্ডে মস্ক করানো। ওস্তাদ বুঝে আসছে? বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার যখন আপনি শেখাবেন তখন আপনি কি করাবেন, নতুন পড়া যখন পড়াবেন তখন কি করতে হবে আমাদের, এক নম্বরে হচ্ছে বোর্ডে মস্ক করানো। কিভাবে করাবো এটা তো আমি প্র্যাকটিক্যাল দেখা দেবো, কিন্তু
মানে 1 নম্বরটা কি হচ্ছে বোর্ডে মস্ক করানো, আর 2 নম্বর কি লেখার সহিত পড়া। সহজ না কঠিন? বোর্ডে মস্ক করানো, লেখার সহিত পড়া, স্বরচিহ্ন বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো। এটার নতুন পড়া যখন পড়াবো তখন আমরা কি করব, বোর্ডে মস্ক করাবো এবং লেখার সহিত পড়াবো। ভাই বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এরপরে পুরাতন পড়া এক প্রকারের শিক্ষা দিতে হয়। পুরাতন পড়া কয় প্রকারের শিক্ষা দিতে হয়? এক এক প্রকারের। প্রকারে। 1 নম্বরে হচ্ছে পাঠ্য বইয়ে মাস্ক করানো। পুরাতন পড়া যখন আপনি কি করাবেন, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখাবেন। পুরাতন পড়া যখন রিভিশন করবেন তখন আপনি কি করবেন, পাঠ্য বইয়ের মধ্যে মস্ক করাবেন। তাই পুরাতন পড়া কিভাবে মস্ক করাইতে হবে, পাঠ্য বইয়ের মধ্যে মস্ক করাইতে হবে। এতটুকু তো আমরা মুখস্থ বলতে পারবো। মিজান ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, মার্কাজউদ্দিন কানাহার মাদ্রাসা নাকি? জি কানার মাদ্রাসা। আচ্ছা, তা এটা বলতে পারবেন নতুন পড়া কয় প্রকার শিক্ষা দেবো? বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার। নতুন পড়া আমরা কিভাবে শিক্ষা দেবো? 2 প্রকারে। হ্যাঁ, কি কি বলেন তো? ওই বোর্ডে মস্কের মাধ্যমে এবং খাতায়। মানে বোর্ডে মস্ক করানো এবং খাতায় লেখার খাতায় খাতায় লিখানো, না, লেখার সহিত লেখার পড়া। পড়ানো, লেখার সহিত পড়া। এবং লেখার পুরাতন সহিত পড়া, পড়া। হ্যাঁ, তো পুরাতন পড়া আবার কিভাবে পড়াবো? বোর্ডে মস্ক করানো। দেখেন দেখেন, বোর্ডে মস্ক না, পাঠ্য বইয়ের মস্ক করানো। পাঠ্য বইয়ে পাঠ্য বইয়ের মস্ক করানো। জি। পাঠ্য বইয়ে মস্ক করানো। ভাই আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা সামনে দেখি, এইটা আমরা এবার প্র্যাকটিক্যাল ক্লাস একটা দেখাই। প্র্যাকটিক্যাল দেখেন, আমরা চলে আসলাম, ধরেন আপনাদের কাছে যাদের বই আছে, নার্সারির একটা বাংলা বই বের করেন, নার্সারির বাংলা বইটা বের করেন। এই বইটি যদি থাকে, এই দেখেন তো, এই যে এই পড়াতে যে আসছে না, এটা বর্ণমালা শিক্ষাদান, এটা কোন মূলনীতির মধ্যে পড়বে? মিজান ভাই বলেন। হ্যালো, ওইটা হচ্ছে বর্ণমালা শেখানোর যে মূলনীতি ওইটার মধ্যে থাকবে। 1 নম্বর মূলনীতি। জি। এরপরে এই জি, দেখেন 1 তো, নম্বর এই যে স্বরচিহ্নের পরিচয়, স্বরচিহ্নের জি, পরিচয়, এটা হচ্ছে এটা কোন 2 নম্বর। মূলনীতির মধ্যে পড়বে? 2 নাম্বার। 2 নম্বর এটা মূলনীতি। হচ্ছে 2 জি ভাই, নম্বর। যারাই পারবেন তারা দ্রুত বলবেন, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো। জি। এরপরে দেখেন তো তারপরের পৃষ্ঠাটা, কত নম্বর পৃষ্ঠাটা? 6 গেল। এই যে 6 এর পরে এই যে তৌহিদি ছড়া, ঠিক আছে? এই তৌহিদি ছড়াটা বানানের যে মূলনীতি এইটার মধ্যে পড়বে। তৌহিদি ছড়াটা বানানের যে মূলনীতি আছে ওইটার মধ্যে পড়বে। এর পরের যে পৃষ্ঠাটা আছে দেখেন তো, পৃষ্ঠা নম্বর 7, যাদের হাতে নার্সারির বাংলা বইটা আছে, পৃষ্ঠা নম্বর 7 বের করেন। আমাদের খুসুসি পদ্ধতিতে দেখেন, নার্সারি না। কি হলো ওটা? আচ্ছা, এটা এরকম আছে কেন? আচ্ছা, বড় করলে সমস্যা হচ্ছে কেন? এই পড়াটা দেখেন তো ভাই, এই পড়াটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি জি। জি দেখা যায়। এইখানে দেখেন, এই পড়াটা দেখেন, আমরা যখন পড়াবো এখানে কি বলছি আমরা, এই পড়াটা কোন মূলনীতির মধ্যে পড়বে? 2 নাম্বার নম্বর মূলনীতি মূলনীতির হবে। মধ্যে। 3 নাম্বার মূলনীতি। 3 নম্বর মাশাআল্লাহ, 3 আপনারা নম্বর। খুব ভালো বুঝছেন। এই যে 3 নাম্বার মূলনীতির মধ্যে বর্ণের সাথে স্বরচিহ্নের ব্যবহার। এরপরে আরেকটা জিনিস দেখেন তো, এই যে নিচের পড়াগুলো, এগুলো
কোন মূলনীতির মধ্যে পড়বে? 3 নাম্বার মূলনীতির মধ্যে পড়বে। না না না, এটা 3 নম্বর মূলনীতির এটা মধ্যে 4 পড়বে না, নাম্বার বানান করে পড়া শেখানো, বানান করে পড়া বা অর্থাৎ 4 নাম্বার 8 মূলনীতি। নম্বর মূলনীতির মধ্যে পড়বে। জি ভাই বুঝে আসছে? জি জি। জি তাহলে এটা গেল 7 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর পৃষ্ঠাটাও দেখি। তাহলে এই যে উপরের যে পড়াগুলো আছে, এই যে এই পড়াগুলো, এটা কয় নম্বর মূলনীতির মধ্যে পড়বে? 3। 3। মাশাআল্লাহ। আর এই যে এই পড়াগুলো কয় নম্বর মূলনীতির মধ্যে পড়বে? 4 নাম্বার মূলনীতির মধ্যে। 4 নম্বর 4 নম্বর মূলনীতি। ভাই খুব কঠিন না সহজ মনে হচ্ছে? সহজ। সহজ। একেবারে সহজ মনে হচ্ছে না? এখন জি এই পড়াগুলা আমরা তাহলে আগে 3 নম্বর মূলনীতিটা আগে বিস্তারিত আলোচনা করি। এই যে যে আমরা আকারটা দিয়ে বুঝি দিই আগে। এই দেখেন ভাই, এই যে আকার, মানে আকার দিয়ে, আকার যোগে বর্ণের ব্যবহার, যেটা 3 নম্বর মূলনীতি দিয়ে আমরা যেটা শেখাবো, এই 3 নম্বর মূলনীতির যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে। নতুন পড়া যখন পড়াবো তখন আগে এই পড়াগুলা, এই ব থেকে শুরু করে নিয়ে দন্ত স আকার এই পর্যন্ত পুরোটা আমরা ব্ল্যাকবোর্ডে লিখবো। আজকে আপনার সিলেবাসে দেওয়া আছে যে আকার যোগে বর্ণের ব্যবহার শেখানো, অথবা দেওয়া থাকবে 7 নম্বর পৃষ্ঠাটা কি বলে সুন্দর করে আপনি কি করেন শেখানো এবং লেখানো। তখন আপনি কি করাবেন, এই ব থেকে শুরু করে নিয়ে দন্ত স পর্যন্ত এই পুরো পড়াটা ব্ল্যাকবোর্ডে লিখলেন সুন্দর করে। লেখার পরে আপনি সুন্দর করে আপনি কি করলেন, বানান করে করে পড়াবেন। কিভাবে আমার সাথে বলেন উস্তাদ, আমার সাথে বলেন। ব আকার বা, ব র আকার রা, র আকার রা, ক আকার কা, ক আকার খ কা, আকার ধা, ধ আকার গ ধা, আকার ঘা। ঘ আকার এইভাবে ঘা। পুরোটা আপনি কি করলেন, ছাত্রদেরকে মস্ক করায় দিলেন। কি করায় দিলেন ভাই? স্পর্শ করাইলাম। মস্ক করায় দিলেন দন্ত স পর্যন্ত। প আকার পা, দন্ত স আকার সা, দন্ত স শেষ আকার পর্যন্ত সা। আপনি মস্ক করায় দিলেন। এটা পুরোটা আপনি কি করে দিলেন, ব্ল্যাকবোর্ডে লিখলেন, মস্ক করায় দিলেন। মস্ক করানোর পরে আপনি কি করবেন, ওই যে আপনার সিরিয়াল নাম্বার আছে না, 1 নাম্বার সিরিয়াল, জি মনে আছে আপনাদের? আপনাদের পুরো জি ক্লাসের মধ্যে একদম। সবচাইতে মেধা যার বেশি তার 1 2 3 এরকম করে সিরিয়াল একটা দেওয়া আছে না? ওই জি জি। সিরিয়ালের মধ্যে থেকে যে 1 নাম্বার তাকে বললেন তুমি আসো, আমি যেইভাবে পড়াইছি তুমি ওইভাবে পড়াও। ওই ছাত্র আসলো, আসে সে বাস ব্যাট দিয়ে ব্ল্যাকবোর্ডে কি করলো, সেও পড়াবে। ব আকার বা, র আকার রা, এইভাবে শেষ পর্যন্ত সেও পড়ালো। এখন আপনি জিজ্ঞেস করলেন কার কার হয়েছে, সবাই যদি বলে হুজুর আমার হয়েছে আমার হয়েছে, তাহলে এটা দুই থেকে 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার ছাত্র একটা 40-50 জন, আপনি সবার কাছ থেকে যদি এটা আদায় করে নিতে চান তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন আছে, আপনার তো সময় কম। তখন আপনি কি করবেন, একটা করে বাচ্চাকে দিয়ে এক লাইন করে পড়াবেন। কিন্তু আপনার যদি নার্সারির বাচ্চা হয়, এই তখন তো তারা এগুলো কোনোদিন পড়ে নাই, এটাই তো প্রথম। অথবা প্লেয়ের বাচ্চা, প্লেয়ের শেষের দিকে এই পড়াগুলো আছে, ও কোনোদিন তো পড়ে নাই। তখন কি করবেন, তখন আপনি জিজ্ঞেস যখন করবেন যে কে কে পারবেন, দেখবেন যে 2 জন হাত তুলছে। ওই 2 জনকে দিয়ে আপনি কি করাবেন, তাহলে পুরোটা মস্ক করাবেন। ওই 2 জন মস্ক করতে করতে আবার 4 জনকার মস্ক মুখস্থ হয়ে যাবে বা সেও পারবে। আর যদি 1 হয়, এরা তো এর আগে পড়ে আসছে, 1 এর মধ্যেও কিন্তু এটা দেওয়া আছে, এই পড়াটা জি নার্সারি আর 1 এর মধ্যে দেওয়া আছে। এটা আপনি কতটুকু করে আদায় করে নেবেন এটা নির্ভর করবে আপনার এই পড়াটা কয়দিন দেওয়া আছে এটার উপর। আর একটা হচ্ছে আপনি বাচ্চারা কতটুকু পারতেছে। এখন যদি দেখা যায় সবাই পারতেছে, তাহলে অল্প 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 করে সবার কাছ থেকে আদায় করবেন। আর যদি কম পারে, 2-1 জন পারতেছে বাকিরা পারতেছে না, তাহলে বা কেউ পারতেছে না, তাহলে আপনি আবার মস্ক করায় দেবেন। এরপরে সবার কাছ থেকে অল্প অল্প করে সবার কাছ থেকে আদায় করে নেবেন ব্ল্যাকবোর্ডে।
ভাই বুঝাইতে পারছি? জি আচ্ছা, এরপরে দ্বিতীয় আর একটা মূলনীতি কি ছিল আমাদের? লেখার সহিত পড়া। এরপরে আপনি কি বললেন? সবাই খাতা নেন। সবাই খাতা নিল, সবাই সুন্দর করে, ব্ল্যাকবোর্ডে তো লেখাই আছে, বললেন সবাই সুন্দর করে দেখে দেখে সুন্দর করে এক পৃষ্ঠা, এই পড়াটা পুরোটা লেখেন তো এক পৃষ্ঠা। তারা সুন্দর করে এক পৃষ্ঠা লিখলো, আপনি ঘুরে ঘুরে দেখলেন, সবাই দেখান, সবাই দেখালো। এতটুকুই হচ্ছে লেখার সহিত পড়া, অর্থাৎ লিখবে আর পড়তে থাকবে। এতটুকু আহ পারা যাবে না ভাই? জি জি অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলেন তো, তোফাজ্জল ভাই বলেন। কি বলবো? যে, আপনি এই পড়াটা 3 নম্বর পড়াটা কিভাবে নতুন পড়াটা পড়াবেন? আচ্ছা, সর্বপ্রথম আমরা এই যে থেকে বয়াকার বা থেকে দন্তের সা পর্যন্ত সুন্দর করে বোর্ডে আমরা লিখবো। জি, বোর্ডে লেখার পর আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিব ছাত্রদেরকে। মস্ক করাবেন, তারপরে মস্ক করাবো, মস্ক। হ্যাঁ মস্ক করাবো। অতঃপর আমার ক্লাসের মধ্যে যারা ভালো 1 নাম্বার সিরিয়াল থেকে 30 পর্যন্ত আমরা কয়েকজনকে ডেকে বলবো যে তোমরা কি পারবা পুরোটা? তারা যদি বলে হ্যাঁ পারবো, তাদেরকে দ্বারা আমরা আবার কি মস্ক করাই নেব। কতটুকু করে মস্ক করাই নেবেন? একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। তাহলে তো আপনার ছাত্র আছে 40 জন, তাই সবার কাছ থেকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত নেন, আপনার সময় দেওয়া আছে মাত্র 3 দিন, তখন মেলাবেন কিভাবে? না এরকম করে হবে না। যদি এটা আমার প্লে বা নার্সারির হয় তাহলে হচ্ছে সবাইকে দিয়ে করাই নিতে হবে। আর হ্যাঁ, যদি এইখানে ওয়ানের বাচ্চা দেখবেন, হয় হ্যাঁ এইখানে তাহলে দেখ, হচ্ছে যেগুলা জি, যে আমি ওয়ানের কিন্তু বাচ্চা হয় তাহলে এক লাইন করে করাই নিলাম। জি জি জি, এই জিনিসটাই আমি আরো ক্লিয়ার করে একেবারে ভাঙ্গি ভাঙ্গি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যখনই দেখবেন যে কি প্লে নার্সারি, তখন আমরা অনেক দিন দিছি, বেশ যে কয়েকদিন প্লে ধরে দেওয়া নার্সারি হলে হয়েছে। সময় নিয়ে করাবো, সবাইকে আর দিয়ে পড়াবো। যখনই দেখবেন ওয়ানের বাচ্চা, তখনই দেখবেন কি এগুলা হয়তো দেওয়া আছে 2 দিন 1 দিন করি। যখনই আপনার কম সময় এবং সাথে হচ্ছে কি ছাত্ররা মানে বেশি বোঝে, ভালো পারে, তাহলে আপনি কি বেশিরভাগ করবেন? ছাত্ররাই পারবে। এক লাইন করে সবার কাছ থেকে আদায় করে নেবেন। আর যদি কি হয় ছাত্র কম বোঝে এবং ছাত্র কি বলে সময় অনেক দেওয়া আছে, কয়েকদিন ধরে 10 দিন দেওয়া আছে একটা একটা পৃষ্ঠে, তখন আপনি কি করবেন? সবার কাছ থেকে জিজ্ঞেস করবেন কার হয়েছে, দেখবেন যে 2 জন পাইছেন পারবে, তাহলে একজনে আসবে, আসি পুরাটাই পড়বে, এরকম সবার কাছ থেকে পুরাটাই আদায় করবেন। ভাই ক্লিয়ার? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরটা কি ভাই, 2 নম্বরটা কিভাবে করাবেন তোফাজ্জল ভাই? 2 নাম্বারটা লেখার সহিত পড়া। জি জি জি, সেটা আমরা এর আগে যে বোর্ডে তো লেখাই থাকবে, জি জি তাদেরকে আমরা বলবো বোর্ডে তো লেখাই আছে, জি তোমরা এখন এভাবে করে খাতায় লিখতে পারবে না। জি। অতঃপর তাদেরকে লিখতে বলবো এবং আমরা হ্যাঁ, ঘুরে ঘুরে দেখবো সবাই জি, লিখতেছে এটা কিনা। মুখস্থ লেখা করার শেষ হলে দরকার। জি জি, এগুলা মুখস্থ করার দরকার নাই, এগুলা সরাসরি দেখি দেখি পড়বে, এগুলা কোনো মুখস্থ প্রয়োজন নাই, এগুলা মুখস্থ করা অযথা। এটা আমরা পড়াও দেইনি মুখস্থ, ব থেকে দন্ত স আকার, এগুলা মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি সরাসরি ব্ল্যাকবোর্ড দেওয়া আছে, আপনারা বাচ্চাদেরকে বললেন সবাই দেখি দেখি সুন্দর করে এক পৃষ্ঠা লেখো, তো তারা সুন্দর করে আপনার লেখা সুন্দর হওয়ার, এটা আপনার মূল টার্গেট হচ্ছে লেখাটা যেন সুন্দর হয়। লেখা সুন্দর। জি, জি লেখাটা সুন্দর করা, লেখার সহিত পড়া, এটা মূল টার্গেট হচ্ছে কি যে লেখাটা যেন সুন্দর হয়। ভাই ঠিক আছে, পারবো না ইনশাল্লাহ 3 নম্বর মূলনীতিটা? বর্ণের সাথে, জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বর্ণমালার সাথে স্বর চিহ্নের ব্যবহার, এটা পারবো না? জি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক একই নিয়মে আমরা বয়ের রসিকারটা পারবো না, রসিকারটা থেকে আমাকে আবার নতুন করে শিখাইতে হবে। না না, জি না। একই সিস্টেম। তারপরে দীর্ঘিকারটা শিখাইতে হবে একই সিস্টেম। একই নিয়মে। এবার গেল, এটা গেল আমাদের কয় নম্বর মূলনীতি? 3 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি। এবার আসি আমরা 3 নম্বর মূলনীতির পুরাতন পড়ায়। পুরাতন পড়া, পুরাতন পড়া আমরা কি বলছিলাম? পাঠ্য বইয়ে পাঠ্য মস্ক বইয়ে করানো, মস্ক করানো। তা পাঠ্য বইয়ে মস্ক করানো। এখন আপনি আকার শেষ হয়েছে, আকারের কি বলে পরের দিন আপনি রসিকা শেষ করলেন, রসিকার আপনি শেষ করলেন,
এখন আগের দিন যদি আপনি মানে এরপরে দেখেন যে 5-7 মিনিট সময় আছে, তাহলে আপনি কি করবেন, আগের পড়াগুলো কিভাবে রিভিশন করাবেন? অন্তত একটা পৃষ্ঠা হলে আপনি কি 2-4 জনকার হলেও আপনি সিরিয়াল, ওই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল আছে না, ওই সিরিয়াল অনুযায়ী পাঠ্য বইয়ের মধ্যে তো দেওয়াই আছে ওই পড়াগুলো, একজনকে দাঁড় করালে তুমি হলো তো কি করো, আকার আকার দিয়ে পুরোটা তো মস্ক করো, বাস সেও মস্ক করালো। সবাই বইটা কি সবাই বাইর করবে, না যে পড়াবে শুধু সে বাইর করবে? সেই একজন বার করলেই তো হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয়। আর একটা হচ্ছে, যদি বড় ক্লাসের হয়, এখানে মানে পাঠ্য বইয়ে একজনকে দাঁড় করালেন, তুমি এক লাইন শুধু তুমি নিজে পড়ো, মস্ক করানোর প্রয়োজন নাই। তুমি আকার থেকে পড়তে থাকো, ও বড় আকার থেকে পড়তে থাকলে এক লাইন পড়া হয়ে গেল, তারপরে আমি যার নাম বলবো সে পড়তে থাকবে তারপরের থেকে। এইভাবে পুরাতন পড়াগুলো, পাঠ্য বইয়ের মধ্যে পুরাতন পড়াগুলো সবার কাছ থেকে একটু একটু করে আদায় করে নেওয়া, অর্থাৎ মস্ক করানো না, মস্ক করানোর প্রয়োজন নাই। যদি পিছনের বড় পড়াটা শুধু ক্লাসের, আদায় করে নেওয়া। হ্যাঁ ওয়ানের হয়, নার্সারি হলে আপনি সময় বেশি পাবেন। এই কারণে আপনি কি করবেন, দেখা গেল কি আজকে 2 জোকার দিয়ে মস্ক করাইলেন, তাহলে পিছনের পড়াগুলো মজবুত থাকলো, মজবুত হইলো। ভাই বুঝাইতে পারছি? জি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে 3 নম্বর মূলনীতি নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সামনে আগাবো আমরা। জি, সামনে আলহামদুলিল্লাহ, আগাই। তাহলে তাহলে কারো কারো প্রশ্ন নাই। এবার আসি, আমরা কয় নাম্বার, 4 নাম্বার মূলনীতি। এবার 4 নাম্বার মূলনীতিতে আমরা কি বলছিলাম, শব্দ বানান করে পড়া শেখানো বা বানান করে পড়া শেখানো, মানে শব্দটাই আর কি, শব্দ বানান করে পড়া শেখানো। ভাই আমরা মুখস্থ করছিলাম না, বর্ণমালা শেখানো, স্বরচিহ্ন শেখানো, বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো, বানান করে পড়া শেখানো, রিডিং পড়া শেখানো, মনে আছে? জি। এই শব্দ বানান করে পড়া শেখানো কিভাবে আপনি শেখাবেন? এবার দেখেন 2 প্রকারের, নতুন নতুন পড়া এবং পুরাতন পড়া। নতুন পড়া কয় প্রকারের? 2 প্রকারের শিক্ষা দিতে হয়। শিক্ষক শিক্ষার্থীদের শব্দগুলো বানান করে মস্ক করাবেন। আমার সাথে আরেকবার আমার সাথে এলো তো কি, ইয়ে আপনারা আমার সাথে পড়েন। শিক্ষক শিক্ষার্থীদের শব্দগুলো বানান করে মস্ক করাবেন। শব্দগুলো কি করবে? বানান করে মস্ক করাবেন। এরপর কি করবে? শিক্ষার্থীরা শব্দগুলো বানান করে মস্ক করবেন। কলম রে সকাল। শিক্ষার্থীরাও কি করবে? বানান করে মস্ক করবে। ভুল হলে শিক্ষক ঠিক করে দিবেন, ভুল হলে শিক্ষক ভাই বুঝাইতে পারছি? এবার প্র্যাকটিক্যালটা দেখলে আপনারা আরো ভালো বুঝবেন। এবং পুরাতন পড়া কিভাবে? শিক্ষার্থীরা শব্দগুলো বানান করে পড়বে, শিক্ষক শুনবে, ভুল হলে ঠিক করে দেবে। একই নিয়ম। দেখেন এবার আসি আমাদের, দেখেন তো শব্দ পাইছেন ভাই? জি। তাহলে কি করতে হবে? 4 নম্বর মূলনীতি আসতেছে না এটা? জি। জি। তোফাজ্জল ভাই আপনি আমার সাথে কথা বলবেন, তাহলে বুঝতে পারবো। জি। আপনারা 2-4 জন আমার সাথে কথা বলবেন, তাহলে সবাই বুঝতে পারবে। আমরা ওইখানে মূলনীতি কি বলছি? শিক্ষক শিক্ষার্থীদের শব্দগুলো বানান করে মস্ক করাবেন। শুরুতে আগে কি করাবেন? এই শব্দগুলো বানান করাবেন কোথায়? আমি কি বলছি ব্ল্যাকবোর্ডে? ব্ল্যাকবোর্ডে বলা হয়েছে? ব্ল্যাকবোর্ডে বলা হয় নাই কিন্তু। অথচ ফের আবার কি, যখন আমরা 3 নম্বর মূলনীতি ছিল সেইখানে কিন্তু আমরা বলেই দিছি ব্ল্যাকবোর্ডে মস্ক করাইতে হবে, কিন্তু শব্দগুলোর ব্যাপারে আমরা কিন্তু ব্ল্যাকবোর্ডে বলি নেই। এই পড়াটা কোথায় পড়বে? শিক্ষক একটা বই দিবে, বইয়ের মধ্যে মস্ক করাবে এবং ছাত্ররাও আঙ্গুল ধরে ধরে কি করবে? শব্দগুলা মস্ক করবে। সবাইকে বললো সবাই বই বের করেন, সবাই বই বের করলো। শিক্ষক একটা বই নিল, নিয়ে সবাই একসাথে মস্ক করতেছে। ধরেন ম আকার মা, ব আকার বা, ব আকার বা, বাবা, ত আকার দা, ত আকার দা, দাদা, চ আকার চা, চ আকার চা,
চাচা, খ আকার খা, ল আকার লা। আমরা কিভাবে পড়াই? লয় আকারে লা, ক্ষয় আকারে খা, লয় আকারে লা। না, এটা 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 পড়াবো না, এটা ভুল বলতেছি না, বাকি এটা পড়াবো না। খ আকার খা, ল আকার লা, খালা। এইভাবে আপনি একের শেষেরটা স্বর আ, দন্ত স, আস, দন্ত ন, আসন। ভাই বুঝে আসছে? জি তোফাজ্জল ভাই ভাই। বুঝছেন? বুঝছেন? জি জি। এইভাবে পুরো আপনি ছাত্রদের মানে কোথায় মস্ক করাই দিলেন? ব্ল্যাকবোর্ডে না বইয়ের মধ্যে? বইয়ের মধ্যে বইয়ের মধ্যে। শিক্ষক একটা সব দিবে আর শব্দ সব সময় কি হবে? ছাত্ররা সবাই সুন্দর করে কি করবে? বইয়ের মধ্যে আঙ্গুল ধরবে, শিক্ষক সুন্দর করে মস্ক মানে বানান করে করে মস্ক করাই দিবে। এরপরে কি কি করবে? এরপরে 1 নম্বর ছাত্রকে বললেন, আগে জিজ্ঞেস করলেন সবাই পারবেন? জি স্যার, জি স্যার, পারবো স্যার। আচ্ছা, আব্দুর রহমান, আব্দুর রহমান 1 নম্বর, ওকে বললেন ঠিক আছে তুমি 1 নম্বর থেকে শুরু করো। 1 নম্বর থাকি এবং ছাত্রদেরকে বললেন সবাই মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে ধরো। বাস, এক লাইন এক লাইন করে সবার কাছ থেকে আদায় করে নিচ্ছেন। আব্দুর রহমান কি ম থাকি খালা পর্যন্ত, মা থাকি খালা পর্যন্ত পড়াইলো। আব্দুর রহিম ভাই থাকি জামা পর্যন্ত পড়াইলো। এক লাইন এক লাইন এক লাইন করে সবার কাছ থেকে আপনি আদায় করে নিলেন। সবাই আদায় করবে কিভাবে? সেও মস্ক করাবে, আপনি যেভাবে মস্ক করাইছেন সেও সবাইকে মস্ক করাবে। এইখানে দুইটা ভাই বুঝাইতে পারছি? জি। এরপরে সবার কাছ থেকে যখন আদায় করা হয়ে যাচ্ছে, সবার কাছ থেকে আপনি কি এখানে কয়টা লাইন দেওয়া আছে? 1 2 3 4 5 6, 6 জনে কিন্তু একটা লাইন শেষ মানে একটা মানে একবার শেষ হয়ে যাচ্ছে। 7 থেকে ফের আবার শুরু শুরু থেকে শুরু হবে। এইভাবে মানে ঘুরতে 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 30 জন 40 জন যতজন ছাত্র আছে সবার কাছ থেকে আপনি আদায় করে নেবেন এক লাইন করে। তাহলে আদায়টা ছাত্ররা কি নিজ নিজ শুধু পড়বে না তারাও মস্ক করাবে? তারাও ভাই, মস্ক করাবে। তারাও মস্ক করে। আপনি যেভাবে সবাইকে মস্ক করাইছেন কিন্তু আপনি সবগুলো মস্ক করাই দিচ্ছেন, আর ছাত্ররা কি করবে? শুধু এক লাইন করে মস্ক এক করাবে। লাইন। কারণ এখন এইখানে এক লাইন কেন? এক লাইন যদি না দেন, সবগুলাই যদি সবগুলো ছাত্র পড়ায়, আপনি তো ভাই এই এক পৃষ্ঠা পড়াইতে তো আপনার নিম্ন হলেও 4 5 7 দিন যাবে। এই মানে 3 মাসের পড়া আপনি 1 বছর লাগবে পড়াইতে। ভাই ঠিক আছে না? জি। আচ্ছা, তাহলে এই এরপরে কি কি বলা হয়েছে? পুরাতন পড়া। যখন আপনি কি করলেন, এই পড়াটা শেষ হয়ে গেল, পরের দিন আপনি আসলেন আবার পুরাতন এই পড়াটা হলো তো কি পড়াইলেন একই নিয়মে। এই একই নিয়মে পড়ানোর পরে আবার আগের পড়াটা আপনার পুরাতন পড়া পড়াইতে হবে না? জি। ওই পুরাতন পড়ার নিয়ম কি? শুধুমাত্র ছাত্রের কাছ থেকে অল্প অল্প করে শুনবেন, মস্ক করাবে না কেউ। সবাইকে বলবেন সবাই আঙ্গুল ধরো, পুরাতন পড়া, শব্দ পুরাতন পড়া, মনে রাখবেন শব্দ পুরাতন পড়া। শুধু শব্দ না, এখানে হচ্ছে কি বর্ণের সাথে উপরের পড়াটা এবং নিচের পড়াটা, এই যে উপরের পড়াটা এবং নিচের পড়াটা যখন কি করবেন পুরাতন পড়া পড়বে, তখন একই নিয়মে অর্থাৎ ছাত্রদের কাছ থেকে অল্প 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 করে কি করবে? সবাই আঙ্গুল দিবে, সবাইকে বলবেন যে সবাই আঙ্গুল দেন, পড়ার মধ্যে সবাই আঙ্গুল দিল এবং বলবে যে আমি যার নাম বলবো সে পড়তে থাকবে। বাস, যার নাম বলবেন আপনি তো শুরুতে আগে মেধাবী গুলাকে বলবেন, সে 1 লাইন 2 লাইন 1 লাইন 2 লাইন করে অল্প অল্প করে সবার কাছ থেকে, কারণ আপনার তো সময় নাই। আপনি তো পুরাতন নতুন পড়া পড়াইতে তো অনেক সময় মানে চলে যাবে। এই কারণে অল্প অল্প করে পুরাতন পড়াগুলো যেন ভুলে না যায়, ওদের কাছ থেকে আপনি কি করবেন? শুনবেন শুধু, সবাই শুনবে, একজন পড়তে থাকবে। 1 লাইন পড়া হয়ে গেল, আব্দুর রহিম তুমি পড়ো, বাস ও পড়তে থাকলো। আহ আব্দুল মালিক তুমি পড়ো, ও পড়তে থাকলো। জয়জন হয়ে গেল, ওটাই পুরাতন পড়া। ওই বাকি যে ছাত্ররা ভালো করে ধরতেছে ও কিন্তু মনে মনে পড়তেছে। আবার পরের দিন ফিরে আবার কি পুরাতন পড়া যখন পড়াবেন, যাক যাক গতকালকে ধরা হয়েছিল ওকে ধরবেন না, আর একবার ধরবেন।
তাহলে পুরাতন পড়া 5 নাম্বার, সরি 4 নাম্বার আর 3 নাম্বারে, অর্থাৎ বানান এবং বর্ণের সাথে বর্ণমালার সাথে স্বর চিহ্নের ব্যবহার, পুরাতন পড়া একই নিয়ম। ভাই বুঝাইতে পারছি? জি আচ্ছা, আমরা সবাই পারবো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, একজন যদি একটু আমরা বলি আর কি। মিজান ভাই কি চলে গেছে? তোফাজ্জল ভাই বলেন। আচ্ছা, চতুর্থ নাম্বার নিয়ম হচ্ছে বানান করে পড়া শেখানো। জি এই পড়াটা আমরা বোর্ডে লিখবো না, এই পড়াটা আমরা বইয়ে পড়বো। শিক্ষক একটা বই নিবে হাতে এবং ছাত্রদের উদ্দেশ্যে ছাত্ররা তাদের বই খুলে সেই পড়াগুলো হাত দিবে এবং শিক্ষক সেটা বানান করে করে পড়াবে এবং ছাত্ররা তার সাথে সাথে মস্ক করবে। জি তারপর কয়েকবার মস্ক করার পর ছাত্রদের মধ্যে যারা ভালো আছে, এক দুই নাম্বার, তাদেরকে সিরিয়াল করে তাদেরকেও মস্ক করাবে। প্রথমে সে প্রথম লাইন করাবে, 2 নাম্বার যে ছাত্র সে দ্বিতীয় লাইন করবে। এভাবে করে ছয়টি লাইন আছে, 6 জন করবে। অথবা 7 নাম্বার যে থাকবে সে আবার শুরু থেকে প্রথম জি লাইন থেকে আবার সে জি মস্ক করাবে। জি জি এটা মাশাআল্লাহ। হলো এটা হলো নতুন পড়ার নিয়ম। জি আর পুরাতন পড়া কিভাবে পড়াবো? পুরাতন পড়ার নিয়ম হলো আমরা সেদিন আর মস্ক করব না। পুরাতন পড়ার নিয়ম হলো ছাত্রদের থেকে আমরা অল্প অল্প করে শুনবো, সবার কাছ থেকে আদায় করে নেব। জি জি সবার কাছ থেকে আস্তে আস্তে শুনবো। আমরা তো বুঝতে পারবো যারা 1 নম্বর ছাত্র তারা হয়তো ভালো পারবে, জি সিরিয়ালে জি তাদেরকে আমরা শুরুর যাদেরকে দিকে রাখবো। মনোভাবে পারবে তাদেরকে আমরা জি হ্যাঁ দাঁড় করাবো। প্রথম দিন যদি আমরা অল্প কিছু শুনতে পারি সময় কম থাকার কারণে, তারপরের দিন যারা বাকি থাকবে তাদের কাছ থেকে আমরা আবার শুনবো। জি 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 ভাই, এতটুকু আমরা সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি সবাই একটু হাত তুলি। যারা যারা বুঝছি সবাই হাত তুলি, একটু হাত এরকম করে একটু দেখাই যে হ্যাঁ বুঝছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই বুঝছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। এরপরে আমরা এবার চতুর্থ নম্বর আপনার 3 গেল, 4 গেল, এবার কয় নম্বর ভাই তাহলে? পঞ্চম নাম্বার রিডিং পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। এই রিডিং পড়াগুলা আসলে আমাদের ক্লাস 1 পর্যন্ত আমরা এইভাবে বানান করে করে হলো তো কি বানান করেই আমরা কি ক্লাস 1 পর্যন্ত মানে শেখাবো। এরপরেও দেখেন 1 এর যে শেষের দিকে দেখবেন কি আছে, আমি আপনাদেরকে একটু বইগুলো বের করে দেখাই। নিচে রাখছে। পাওয়াই মুশকিল এখন। আচ্ছা, একটু এলোমেলো হয়েছে। নেটটাও কাজ করতেছে স্লো একবারে, যখন দরকার হয় তখন দেখবেন কি একবারে একবারে না ছাড়ি দেয় নাই, খুব স্লো কাজ করতেছে।
এক মিনিট, আমি বইটা বার করি, একটু দেখাই, তাহলে আরো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। পাইছি। এই দেখেন ভাই, এবার দেখেন। হ্যালো জি, তোফাজ্জল ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি। জি 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 এবার আসি আমরা আমাদের পঞ্চম নম্বরে, রিডিং পড়া শোনান, রিডিং পড়া শেখানো। ভাই বুঝে আসছে? রিডিং পড়া শেখানো। শেখানো। কিভাবে রিডিং পড়া শেখাবো? 4টে প্রকারে আমরা রিডিং পড়া শেখাবো। কি করব? শিক্ষক গল্পটা প্রথমে নিজে নিজে রিডিং পড়ে শিক্ষার্থীদের শোনাবেন। শিক্ষক গল্পটাকে কি করবে? নিজে নিজে শিক্ষার্থীদের পড়ে রিডিং পড়ে শোনাবেন। ভাই বুঝে আসছে? জি আচ্ছা, আমার সাথে একটু বলবেন। এরপর শিক্ষার্থীরা গল্পটা রিডিং 3 থেকে 5 বার নিজে নিজে পড়বেন। অর্থাৎ জি শিক্ষার্থীদের সময় দেবেন, তারা 5 বার কি করবে? 3 থেকে 5 বার তাদেরকে সময় দেবেন। এটা বুঝাই দিচ্ছি পরে। এরপরে শিক্ষক সবার থেকে অল্প অল্প করে শুনবেন, ভুল হলে ঠিক করে দেবেন। সবার কাছ থেকে অল্প অল্প করে শুনবেন। এরপরে অনুশীলনীর পড়াগুলো প্রথমে মুখস্থ করাবেন, তারপর বারবার লেখাবেন। এই অনুশীলনীর পড়াগুলো প্রথমে মুখস্থ করাবেন, তারপর বারবার লেখাবেন। এই মুখস্থ করানোর পর চেক করবেন 3টা পদ্ধতিতে। চেক করার পদ্ধতি হচ্ছে মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। মানে ওই অনুশীলনীর পড়াগুলো মুখস্থ হয়েছে কি না এটা চেক করার বুদ্ধি কয়টা ভাই? তিনটি। হ্যাঁ, কি কি বলেন তো? মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। এবং অনুশীলনীর পড়াগুলো মুখস্থ করাবেন। মুখস্থ যখন কথাটা আসতেছে তখন কোন পদ্ধতিতে মুখস্থ করাইতে হবে? তখন 3 পদ্ধতিতে লেখা। মুখস্থ মুখস্থ করানোর পদ্ধতি কি? একটাই পদ্ধতি না। ওই মুখস্থ যে করার প্রথমে, হ্যাঁ প্রথম একটা শব্দ 10 বার, জি দ্বিতীয় শব্দ 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 10 বার, 2টা শব্দ হ্যাঁ দ্বিতীয় আয়াত শব্দ আয়াত। আবার 10 বার, জি 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 জি, তৃতীয় নাম্বার শব্দ হ্যাঁ হ্যাঁ, এই আবার তো 10 এই, বার, জি চতুর্থ জি, নাম্বার আবার 10 বার, হ্যাঁ। তো তৃতীয় এইভাবে চতুর্থ কি আবার করবেন? 10 বার। মুখস্থ করাই দিলেন। অনুশীলনীর পড়াগুলো আপনি কি মুখস্থ করালেন। এখন আপনি মুখস্থ করানোর পর হয়েছে কিনা এটা একটা চেক করতে হবে না? জি এই অনুশীলনীটা চেক করার জন্য 3টা পদ্ধতি, মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। কিভাবে দেখেন? এই যে গল্পটা আমি ধরেন, আমি ছাত্র আমার সামনে আছে, আমি এখন গল্পটা কি করতেছি? ছাত্রদেরকে শুরুতে আগে পড়ে শোনাবো। সবাইকে বলবো সবাই আঙ্গুল দেন। ছাত্ররা পড়বে না, শুধু আঙ্গুল দিবে। ছাত্ররা কি করবে? এই পড়ার এইটা হচ্ছে আঙ্গুল। কখন করবেন? এই জিনিসটা কিন্তু ভাই বুঝতে হবে। যখন আপনার ছাত্ররা রিডিং পড়তে পারবে তখন এই 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 নিয়মে পড়াবেন। রিডিং পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, তাহলে 2 নম্বর 4 নম্বর যে পদ্ধতি, বানান করে পড়ার যে পদ্ধতি, ওই পদ্ধতিতে পড়াবেন। আর যখন আপনার বাচ্চারা বানান করে পড়া শিখে গেছে, আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ক্লাস 2 থেকে আমাদের বাচ্চারা রিডিং পড়তে পারবে। এটা বাধ্যতামূলক যেন পড়তে পারে। আর ক্লাস 1 এর যে গল্পগুলো আছে ওই গল্পগুলো 4র্থ নম্বর যে পদ্ধতি, অর্থাৎ বানান, শিক্ষক বানান করে দিবে এবং ছাত্ররা পরে কি বানান করে মস্ক করাবে। মস্কের পদ্ধতিতে 4 নম্বর, মানে একেবারে ক্লাস 1 এর শেষ পর্যন্ত বানানের পদ্ধতিতে আপনি কি গল্পগুলোও বানানের পদ্ধতিতে কি করবেন? শেখাবেন। কিন্তু যখন ক্লাস 2 তে আসবে তখন শুরু থেকেই আপনি চেষ্টা করবেন যেন রিডিং পড়তে পারে। কিন্তু আপনার বাচ্চা যদি এতই দুর্বল হয়, বাহির তারা রিডিং পড়তে পারে না, তখন আপনাকে আবার ওই একই নিয়মে পড়াইতে হবে। 4র্থ নম্বর নিয়মে বানান, প্রচুর পরিমাণ বানান পড়াইতে হবে।
রিডিং পড়তে পারার সহজ, রিডিং যদি পড়তে না পারে তখন আপনাকে বেশি বেশি বানান পড়াইতে হবে। আপনি বানান করে দিবেন, সবাই বানান মস্ক করাবেন। বানান যত মস্ক করাবেন ছাত্ররা তত রিডিং পড়তে পারবে বেশি। যখনই দেখবেন বাচ্চারা আমার কাছে ক্লেম আসতেছে, অনেক প্রতিষ্ঠান থেকে বলে যে হুজুর আমার বাচ্চারা তো ক্লাস 2 তে রিডিং পড়তে পারতেছে না, তাহলে এটা সমস্যার সমাধান মানে সবচেয়ে দুর্বল জায়গা কোনটা? ক্লাস 1 এর মধ্যে তাদেরকে বানান করে পড়ানো হয় নাই। আর এই কারণে আমাদের পুরো সিলেবাস ক্লাস 1 এর মধ্যে দেখেন পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে খালি বানান, খালি বানান, খালি বানান, বানান করে পড়া। প্রচুর পরিমাণ বানান করে পড়াবেন। ক্লাস 1 এ আপনার বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ বানান করে পড়াবেন, তাহলে ক্লাস 2 এর মধ্যে আপনার বাচ্চারা রিডিং পড়তে পারবে সুন্দর। ভাই নিয়মটা মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরেও যদি ক্লাস 2 এর মধ্যে শুরুতে যদি আপনার বাচ্চারা রিডিং পড়তে না পারে, তাহলে একই নিয়মে ক্লাস 1 এ যেরকম করে গল্পগুলো আপনি কি করছেন বানান করে করে মস্ক করা করে আপনি কি শিখাইছে 4র্থ নম্বর পদ্ধতিতে, আপনি কি করাবেন ক্লাস 2 এর মধ্যেও প্রথম সাময়িকের মধ্যে অবশ্যই আপনি রিডিং শেষ করাই মানে বানানগুলো যেন একেবারে এমন ভাবে পড়াবেন যেন মানে মানে 2-4টা গল্প, বেশি গল্প পড়ানোর মানে যতটুকু পড়া দেওয়া আছে ওই 3টে বা 4টে গল্প দেওয়া আছে ওই গল্পগুলাই বা কবিতাগুলি আপনি এত সুন্দর করে বানান করে পড়াবেন যেন 3-4টে গল্পের মধ্যেই যেন সব বানান ওরা পরবর্তীতে যেন আর কোনো সমস্যা না হয়। এই বানানটা কিভাবে পড়াবেন দেখেন, রিডিং বানান করে সরি রিডিং কিভাবে পড়াবেন, বানান তো আপনি শিখানো শেষ, সব বাচ্চা এখন রিডিং পড়তে পারে, তখন আপনি কিভাবে রিডিং পড়াবেন? রিডিং পড়ার নিয়ম হচ্ছে আপনি গল্পটা সবাইকে বললেন, সবাই আঙ্গুল দেন, গল্পটার মধ্যে সুন্দর করে আঙ্গুল দেন, সবাই সুন্দর করে আঙ্গুল দিল। আপনি এবার কি করতেছেন? গল্পটা পড়ে শোনাচ্ছেন। মহান আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত জগতের একমাত্র সৃষ্টিকর্তা ও প্রতিপালক। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত, দোজখ, ফেরেশতা, জিন, মানুষ, কীট পতঙ্গ, নদ নদী, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, গাছপালা সবকিছুর একমাত্র মালিক তিনি। তাহারই হুকুমে সমগ্র বিশ্ব পরিচালিত হয়। এই একটা প্যারা হলো না? এই একটা প্যারা যখন হয়ে গেল, এই কথা এই প্যারাটা আপনি যদি সময় থাকে বা আপনার পড়া যদি ইয়া হয় সময় থাকে, তা আপনি কি করবেন? আপনার নিজের ভাষায় একটু ছাত্রদেরকে বুঝাই দিবেন। আপনার যে মানে এলাকার যে একটা ভাষা আছে, আপনার হৃদয় থেকে একটা যে ভাষা আছে, যে দেখেন আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছে না, এই সৃষ্টিটা শুধু শুধু আমাদেরকে যে সৃষ্টি করছে এরকম না, আল্লাহ তাআলা এই দেখেন আসমান, এই যে আকাশ, এই যে মাটি, জমিন, আমাদের নিজের ভাষায় যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনি আপনার ভাষায় কি করবেন? আপনি আপনার হৃদয় থেকে তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন সংক্ষিপ্ত আকারে। এরপরে দ্বিতীয় প্যারাটা আপনি কি করলেন? আবার পড়ে শুনালেন, আবার দ্বিতীয় প্যারাটা তাদেরকে সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় বুঝাই দিলেন। এইভাবে কি করবেন? 4টা পদ্ধতি না রিডিং পড়ার, আপনি কি করলেন? সুন্দর করে পুরো গল্পটা আপনি যতটুকু শেখাবেন পড়াবেন ততটুকু আপনি পড়ে শুনালেন। এরপরে বললেন সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। ওরা শুধুমাত্র শুনবে, ওরা কিন্তু কোনো কিছু পড়বেও না, আঙ্গুল দিবে আর আপনার কথাগুলো শুনতে থাকবে। এরপরে আপনি বললেন যে এই যে যতটুকু আমি পড়লাম বা এই গল্পটা আপনারা আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আপনারা সুন্দর করে দেখি কে কয়বার শেষ করতে পারে, প্রতিযোগিতা হোক। বাস লাগাই দিলেন, আপনি ঘুরতে থাকলেন, ঘুরে 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 দেখতেছেন কে কতটুকু পড়তেছে, কিভাবে পড়তেছে। বাস যে একবার শেষ করবে বলবেন, একবার শেষ করলে হাত তুলি আমাকে জানায়, তার আবার দ্বিতীয়বার শুরু করবেন। অর্থাৎ পুরস্কার দেওয়া তো একটা ইয়া লাগবে। এরকম করে আপনি কি করলেন? তাদের কাছ থেকে 2-3 বার অথবা 5 বার জয়বার আপনার সময় থাকে, এইভাবে সবার কাছ থেকে 10 মিনিটের মধ্যে গল্পটা পড়ে মানে নিজ নিজ পড়ে শেষ করলো। এরপরে বললেন এবার সবাই আঙ্গুল দাও ভালো করে। আপনি একটা বই হাতে নিলেন, সবাইকে বললেন ভালো করে আঙ্গুল দাও। আমি যার নাম বলবো, এখানে 1 2 3 4 5 নাই, এখন নিয়ম হচ্ছে আমি যার নাম বলবো সে পড়া শুরু করবে। হ্যাঁ বললেন আব্দুল খালেক শুরু করো। বাস সে আল্লাহ তাআলা হচ্ছেন, এই জায়গা থেকে শুরু করে দিল। মহান আল্লাহর পরিচয়, আল্লাহ তাআলা হচ্ছেন, এই শুরু করে দিল। এরপরে মানে ফাহিম তুমি বলো।
পড়তে পড়তে যেই জায়গা থেকে দেখা গেল 2-3 লাইন শুনলেন, শোনার পরে বললেন ফাহিম এবার তুমি পড়ো, বাস যেই জায়গা থেকে শেষ করবে ফাহিম ওই জায়গা থেকে শুরু করবে। বাস ফাহিম পড়তে আছে আপনি খালি খেয়াল করতেছেন কে অমনোযোগী, বাস যে আব্দুর রহিম কি করছে অমনোযোগী একটু হয় অন্যদিকে তাকায় আছে, আপনি বললেন এবার কি আব্দুর রহিম তুমি বলো। ফাহিম যেই জায়গা থেকে শেষ করছে আব্দুর রহিম ওই জায়গা থেকে শুরু করবে। সবার কাছ থেকে অল্প 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 করি যতটুকু সময় আছে সময়ের মধ্যে যতটুকু পারা যায় চেষ্টা করো সবার কাছ থেকে আদায় করা, না যদি সবার কাছ থেকে না হলেও মানে অল্প অল্প করে হলেও সবার কাছ থেকে চেষ্টা করা আদায় করে নেওয়া। এইভাবে কি হলো, আপনি পড়ে শুনালেন, তাদেরকে সময় দিলেন এবং সবার কাছ থেকে অল্প অল্প করে কি করলেন আদায় করে নিলেন। এরপরে আসলেন, এই দেখেন এবার আসলেন পাঠ্য অনুশীলনীর পড়া। অনুশীলনের মধ্যে এবার চলে আসলেন। এবার অনুশীলনীর কথা কি বলা হয়েছে, অনুশীলনীর পড়াগুলো প্রথমে মুখস্থ করানো। প্রথমে আগে মুখস্থ, যখন মুখস্থর কথা আসবে তখন আমাদের মুখস্থ করার মূলনীতি হচ্ছে শব্দ শব্দ, এরপরে কি দুইটা শব্দ, এরপরে কি পুরো মানে আয়াত বা যে যতটুকু পড়া, সর্বপ্রথম কি আছে শব্দার্থ আছে। এবার সবাইকে বললেন ধরো আজকে আমরা কি করব অনুশীলনের পড়াগুলো মুখস্থ করব, বাস সবাই বের করলো। বের করার পরে আপনি কি করলেন সবাইকে বললেন, আমার সাথে বলেন সৃষ্টিকর্তা, সবাই বলেন আমার সাথে বলেন সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা অর্থ যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা অর্থ যিনি সৃষ্টি করেছেন, এইভাবে 10 বার পড়া। এরপরে কি বলবেন, পালনকর্তা অর্থ যিনি লালন পালন করেন। পালনকর্তা অর্থ যিনি লালন পালন করেন। বাস এইভাবে আপনি মস্ক করাচ্ছেন আর মুখস্থ করাচ্ছেন। এই প্রত্যেকটা 10 বার 10 বার করে শেষ পর্যন্ত দয়ালু অর্থ যিনি দয়া করেন। বাস এইভাবে কয়েকবার যখন মস্ক করাইলেন 2-4 বার 10 বার মস্ক হয়ে গেল, এরপরে দুইটাকে 10 বার করে হয়ে গেল। হওয়ার পরে আপনি তাদেরকে একটু সময় দিলেন, এবার তোমরা মুখস্থ করো। এরা বড় যেহেতু এদের কাছ থেকে বেশি পড়ানোর প্রয়োজন নাই, সবগুলা যেই নিয়মটা আছে একবার পড়াইলে এরপরে ওদেরকে ছাড়ি দিবেন, এবার তোমরা মুখস্থ করো। বাস ওরা দেখবে যে কি 5 মিনিট 7 মিনিট ওরা নিজ নিজ পড়ার পরে সবার মুখস্থ হয়ে গেছে। এরপরে পরেরটা মস্ক করাবেন, তারা মুখস্থ করাবে, তারপরে পুরো পড়াটা যখন এরকম করে মস্ক করা মানে সবার মুখস্থ হয়ে গেল, এরপরে এই পড়াটা হয়েছে কিনা চেক দিতে হবে না। এই চেক দেওয়ার পদ্ধতি হচ্ছে 3টে, একটা হচ্ছে মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। আপনি কি বলবেন, এবার আমাদের তো পুরোটা একেবারে 1 নম্বর থেকে শুরু করে নিয়ে একটা 4 নম্বর প্রশ্ন উত্তর দাও, সবকিছু তো হলো। আমরা এবার কি করব, আমি একটু আপনাদেরকে পরীক্ষা করব। জি স্যার বলেন। আপনি বলবেন যে আমি এখন প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। বলেন রিজিক, ওরা মুখে মুখে উত্তর দেবে। ওরা উত্তর দেবে খাদ্য ও জীবনের প্রয়োজনীয় জিনিস। দয়ালু, আপনি বলবেন দয়ালু, ওরা উত্তর দেবে যিনি দয়া করেন। তারপরে কি বললেন যে বাক্য রচনা করো, শরীক, আপনি যেটা শিখাইছেন তারা ওই শব্দটা পড়ে শোনাবে। এইভাবে আপনি মুখে মুখে প্রশ্ন করলেন, তারপরে ওনারা ছাত্ররা কি করবে উত্তর মুখে মুখে দিতে থাকবে। এরপরে বললেন তোমরা খাতা নাও, তারা খাতা নিল। বললেন আমি এখন প্রশ্ন বলবো, আপনারা সুন্দর করে উত্তর লিখবেন। আপনি কি করলেন এই প্রশ্নগুলো থাকি আপনি প্রশ্ন করবেন, মুখে মুখে প্রশ্ন করবেন, ওরা সুন্দর করে খাতার মধ্যে প্রশ্নগুলোর উত্তর লিখবে। এরপরে বেশি না অল্প মানে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা, কারণ আপনার সময় অনুযায়ী প্রশ্ন বেশি করবেন না কম করবেন এটা সময় অনুযায়ী। এরপরে শেষ পরীক্ষা করবেন, আপনি ব্ল্যাকবোর্ডে সুন্দর করে এখান থেকে কয়েকটা প্রশ্ন তুলে দিলেন, সুন্দর করে ছাত্ররা ওই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে আপনাকে জমা দেবে এবং আপনি সুন্দর করে দেখবেন বানান ঠিক আছে কিনা, যেটা হাতে হাতে। অর্থাৎ আপনিও খাতায় ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন, এটা লিখে দেওয়া হাতে লিখে দিলেন, ওরাও হাতে হাতে লিখে আপনাকে জমা দিল হাতে হাতে। ভাই বুঝাইতে পারছি?
জি। আচ্ছা, আপনারা একজন বলেন যে মোটামুটি একজন সুন্দর করে একটু বলেন যে পঞ্চম নাম্বার রিডিং পড়াবেন কিভাবে। তোফাজ্জল ভাই বলেন। রিডিং পড়ানোর 4টি নিয়ম আছে, যদি 4টা নিয়ম আমার মুখস্থ হয়নি, লিখতে পারছি 2টা মাত্র। আচ্ছা, আমি তার মধ্যে 4 নম্বর দিচ্ছি। এক মিনিট। জি। আচ্ছা, 4 প্রকার শিক্ষা দিতে হয়। 1 নাম্বার হচ্ছে শিক্ষক গল্পটা প্রথমে নিজে নিজে রিডিং করে শিক্ষার্থীদের শোনাবে। 2 নাম্বার হচ্ছে শিক্ষার্থীরা গল্পটা রিডিং 3 থেকে 5 বার নিজে নিজে পড়বেন। 3 নাম্বার হচ্ছে শিক্ষক সবার থেকে অল্প অল্প করে শুনবেন, ভুল হলে সঠিক করে দিবেন। 4 নাম্বার হচ্ছে অনুশীলনীয় পড়াগুলো প্রথমে মুখস্থ করাবেন, তারপর বারবার লেখাবেন। এটা আবার 3 ভাবে করানো হয়। 1 হচ্ছে মুখে মুখে, 2 হচ্ছে মুখে হাতে, 3 নাম্বার হচ্ছে হাতে হাতে। অনুশীলনের তো পড়াগুলো সর্বপ্রথম মানে আমরা অনুশীলনের পড়াগুলো মুখস্থ করাবেন, তারপর বারবার লিখাবেন। এইটা যখন মানে মুখস্থ হয়ে যাবে, তারপরে চেক করার জন্য পড়াগুলো আসলে মুখস্থ হয়েছে কিনা এই চেক আপনার করার জন্য হচ্ছে আপনার 3টা কথাগুলো পদ্ধতি। আসতেছে না। যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি না, মানে খুব আস্তে শোনা যাচ্ছে আর কি। আমরা শুনতে পাচ্ছি স্যার। তাহলে মানে নেটওয়ার্কের সমস্যা করতেছে ওনার। যাই হোক, যে অনুশীলনের পড়াগুলো, হ্যালো তোফাজ্জল ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি। অনুশীলনের পড়াগুলো আগে আমাদের মুখস্থ করার যে পদ্ধতি আছে ওই পদ্ধতি অনুযায়ী আমরা মুখস্থ করাবো। মুখস্থ শেষ হয়ে গেল, এরপর চেক করব, মানে পরীক্ষা নেব, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পরীক্ষা নেব। চেক করব হচ্ছে জি জি যে মুখে মুখে আপনি মুখে বলবেন, ওরাও মুখে উত্তর দেবে। আপনি মুখে বলবেন, ওরা আপনার মানে খাতার মধ্যে লিখে আপনার দেখাবে। এরপরে আপনিও খাতার ব্ল্যাকবোর্ডে লিখে দিবেন, ওরা আপনার খাতার মধ্যে লিখে দিবে, আপনি চেক করবেন বানান ঠিক আছে কিনা। জি। এবার বলেন। তো সর্বপ্রথম আমরা বই বের করব এবং ছাত্ররা সেখানে পড়বে না, তারা শুধু হাত দিয়ে থাকবে, শুনবে। প্রথমে আমরা একটা গল্প পড়া শুরু করব, সেটা আমরা কয়েকবার সুন্দর করে, প্রথম প্যারা যে থাকবে এই প্যারাটা আমরা সুন্দর করে পড়ব, অতঃপর আমাদের ভাষায় সেটাকে আমরা ব্যাখ্যা করে হোক তাদেরকে বুঝিয়ে দেব। জি। তারপরে আমরা দ্বিতীয় প্যারায় চলে যাব, যতটুকু সময় পাওয়া যায় আর কি। আরেকটা প্যারা, হয়তো 2টা প্যারা যদি পড়াই, তাহলে দ্বিতীয় প্যারাটা আবার আমরা তাদেরকে কতটুকু পড়াবেন এটা তো আমাদের কাজ না, কতটুকু পড়াবেন এটা তো সিলেবাসের কাজ। সিলেবাস আমি যতটুকু পড়াইতে বলছি, সিলেবাসের কাজ। হ্যাঁ আমি ততটুকু পড়াবো। জি। হ্যাঁ, দ্বিতীয় প্যারা আবার আমি সুন্দর করে পড়াবো, ছাত্ররা সেটা শুনবে, অতঃপর সেটার আমি আমার নিজের ভাষায় তাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। এইখানে আপনি এটা মস্ক হলো করাই দেবেন না? না, এটা মস্ক করাবো না, শুধু আমি তাদেরকে রিডিং করে শোনাবো। মস্ক করাইলে ভালো হবে তো। তাদেরকে আমি শুধু শোনাবো, তারা খালি শুনবে, তারা পড়বে না। মস্ক করলে আরো ভালো হবে না? আচ্ছা, না, এখানে তো শুধু আমাকে পড়া শোনাতে হবে, এটা প্রথম হচ্ছে শিক্ষার্থীকে আমি শুধু শোনাবো। যতই আমি বলি, এইখানে এই কাজগুলোই তো আমরা করি। এখন রিডিং পড়ার সময় আমরা নিজেরা মস্ক করাই দিচ্ছি, তাহলে তো ভাই হবে না। যদিও আমি জি জি, শুধু আমরা ইচ্ছাকৃতভাবে, শোনাবো। জি জি, ইচ্ছাকৃতভাবে জিনিসটা ভুল বললাম। কিন্তু রিডিং যখন আপনি, অর্থাৎ ক্লাস 2 এর উপরে বাচ্চাদেরকে আপনি কি করাবেন না, মস্ক করাবেন না। ক্লাস 1 পর্যন্ত চেষ্টা করবেন কোন অবস্থাতে যেন 2 তে আমার কি করতে না হয়, মানে এই 4 নম্বর না নিয়ে আসতে হয়। 4 নম্বর আপনি ক্লাস 2 তে নিয়ে আসবেন না, মানে 1 এর মধ্যে শেষ করে। অর্থাৎ বানান করে পড়া কোথায় শেষ হয়ে যাবে? ক্লাস 1 এর মধ্যে। আর প্রচুর পরিমাণ, হ্যাঁ 1 এর মধ্যে প্রচুর পরিমাণ। এই কারণে এই কোর্সটা এখন দেওয়া হলো কেন, আপনাদের হাতে এখনো 8 মাস সময় আছে। ক্লাস 1 এ প্রচুর পরিমাণ আপনার বানান করাবেন। ছাত্র, আপনি বানান করে দিবেন, ছাত্রর কাছ থেকে বানান করে নেবেন, 1 লাইন 2 লাইন 4 লাইন করে, এবং ওরাও মানে মস্ক করাবে, ওরাও মস্ক করাবে, আপনিও মস্ক করাবেন। 4 নম্বর পদ্ধতিটা হচ্ছে কি, শিক্ষকও মস্ক করাবে, ছাত্রও মস্ক করাবে। অল্প অল্প করে ওরাও মস্ক করবে,
ছাত্র শিক্ষক মস্ক করাই দেবে। এইভাবে ক্লাস 1 এর মধ্যে আপনি মস্ক করাবেন, বানান করে করে মস্ক করাবেন। ক্লাস 2 এর মধ্যে আপনার ভাই কোনো কাজ নাই, আপনি শুধুমাত্র খালি প্রথম গল্পটা একটু বুঝাই দিলেই আপনার কাজ শেষ। দেখবেন জি ওরাই সব করতেছে, আপনি শুধু রিল্যাক্সে সামনে আগাচ্ছেন। জি, তারপরে আচ্ছা, এভাবে শোনাবো। দ্বিতীয় নাম্বার নিয়ম হলো, তাদেরকে আমরা বলবো আমি তোমাদেরকে যে গল্পটা শোনালাম সেটা তোমরা নিজে নিজে পড়তে পারবে না, তারা বলবে হ্যাঁ পারবো, অথবা তাদেরকে আমি 10 মিনিট সময় দিব যে তোমরা ঠিক আছে নিজে নিজে 2 বার 3 বার থেকে 5 বার নিজে নিজে পড়ো, আমি ঘুরে ঘুরে দেখবো যে তারা পড়তেছে কিনা, সেটা শুধু খেয়াল রাখবো। জি অথবা 10 মিনিট হয়ে যাবে, তাদের পড়া শেষ হয়ে যাবে। অতঃপর তাদের 3 নাম্বার যে নিয়মটা হচ্ছে, তাদের কাছে ভুল হলে আমি তাদের কি করব, শিখিয়ে দেব। জি বই, আচ্ছা আমি একটি বই হাতে নেব এবং ছাত্রদের যাকে ইচ্ছা, সেক্ষেত্রে 1 2 3 এটা হবে না, আমার যাকে ইচ্ছা মনে হবে তাকে আমি ধরবো। সেক্ষেত্রে 1 2 সিরিয়াল ধরতে হবে না, যাকে ইচ্ছা আমি তাকে ধরবো আর কি সেক্ষেত্রে। মাশাআল্লাহ, এবং জি এই এভাবে জায়গায় তাকে একটা মনে আমি, রাখতে হবে যে সিরিয়াল অনুযায়ী না, বরঞ্চ জি যারা পারবে এদেরকে পরে, জি আগে যারা জি দুষ্টামি করবে অন্যদিকে মনোযোগ হয়ে আছে, এই সময় খালি যদি আপনি এই কাজটা করতে পারেন দেখবেন সবাই এত মনোযোগ দিয়ে ধরতেছে। কারণ কখন যে আমার নাম বলে, আমার নাম বললে তো ওই জায়গা থেকে আমি অমনোযোগী হয়ে থাকলে, এখন যে পড়তেছে সে কোন জায়গা থেকে পড়তেছে আমি তো ধরি নেই, তখন আমার নাম বলবে, আমি যদি ওই জায়গা মনোযোগ না ধরি, তাহলে আমার নাম বললে তো আমি কোথা থেকে শুরু করবো, সে তো বোকা সাজি বসে থাকবে, জি বুঝেন জি নাই? এই কারণে জি এইখানে কোনো সিরিয়াল মিরিয়াল নাই, এখানে সবগুলাকে কি বলবেন, এবং যারা দুর্বল তাদেরকে আগে ধরবেন, তাহলে ওরা ওরা জি তো অমনোযোগী বেশি। এটা মনোযোগ জি নিয়ে আসা সবচেয়ে বড় কৌশল। এবং ক্লাস 2 থেকে শুরু করে নিয়ে এই পদ্ধতি মোটামুটি একেবারে এসএসসি পর্যন্ত চলবে। আমরা তো আপাতত জি পঞ্চম পর্যন্ত, কিন্তু এই একই পদ্ধতি আসলে অষ্টম, একেবারে কি অষ্টম থেকে একবারে নবম দশম পর্যন্ত চলে, একই নিয়ম। জি। এই আচ্ছা, রিডিং এটা পড়া। 3 নাম্বার নিয়ম গেল। জি, জি এখন 4 নাম্বার নিয়ম, অনুশীলন মুখস্থ করার সময় যেরকম শব্দার্থ মুখস্থ করার, আমরা কালকে প্রথমে একটা নিয়ম পড়ছিলাম মুখস্থ করার নিয়ম, সেই নিয়মে আমরা মুখস্থ করাবো। যে প্রথমে এইখানে একটা ছোট্ট শব্দ, একটা যে ছোট্ট একটা শুধু কথা বলি এখানে, পরে ভুলে যাব। সেটা হচ্ছে এইখানে ক্লাস 2 3 যারা আছে এদেরকে আপনি মস্ক গুলো আপনি মুখস্থ করার সময় আপনি নিজে নিজে মস্ক করায় দিয়ে দিয়ে মুখস্থ করায় দিলেন। ছোট মানুষ এরা অমনোযোগী হয়ে থাকবে, ওদেরকে সময় দিলে ওরা নিজেরা মুখস্থ করবে না। এই কারণে আপনি সময় নিজেই মস্ক করায় করে মুখস্থ করায় দিলেন। উপরের যখন বাচ্চা উঠবে 3 পরে 4 5, এদেরকে আপনার মস্ক করানোর প্রয়োজন নাই, ওদেরকে সময় দিলে ওরা হলো কি মুখস্থ করে আপনাকে শুনাইতে পারবে, অথবা বাসায় জি এলে তো মুখস্থ করতে বলবেন, ওরা বাসা থেকে মুখস্থ করে নিয়ে আসবে। ওই জন্য তো কি সবাই জি চায় যে কি 4 5 এর ক্লাস করাইতে, কারণ 4 5 তো কি দেয়, কষ্ট নেই। কষ্ট তো সব বলতে কি প্লে নার্সারি 1 2, মানে আপনি কষ্ট জি করে জি দিছেন 4 আর 5 এ যায় হলো তো কি খালি এমনি শুনবেন, বলি দিবেন বাসা থেকে পড়ে আসো। অথবা যদি আমাদের যেরকম নুরানিতে নিয়ম হচ্ছে বাসায় কোন হলো তো কি পড়ার মানে বাসায় পড়াবে কিন্তু আমাদের বাসায় যে পড়বে এটার চিন্তা নিয়ে আমরা কাজ করব না। আমাদের মূল টার্গেট থাকবে আমাদের পড়া আমরা এখানে পড়াবো, প্রয়োজনে ওদেরকে বলি দেওয়া যে তোমরা মুখস্থ করো। সময় দিলেন, ওরা মুখস্থ করতেছে, আপনি ঘুরে ঘুরে দেখতেছেন কে মুখস্থ করতেছে কে মুখস্থ করতেছে না, আপনি হলো তো কি সবার কাছ থেকে আবার আদায় করে নিলেন। এই জি মুখস্থ করানোর যে পদ্ধতি এইখানে, এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আপনি মস্ক করায় করে মুখস্থ করায় দিলেন, প্লেন যেমন 2 3 এগুলা গেল তো কি অমনোযোগী, এরা ছাড়ি দিলেই দেখবেন যে কি আর পড়বে না, দুষ্টামি করতেছে। জি এই কারণে ওদেরকে একটু মস্ক করায় করে আপনি মুখস্থ করায় দিবেন। জি এভাবে যখন একের পর আমি তাদেরকে সেই নিয়মে মুখস্থ করাবো, মুখস্থ করা হয়ে গেলে তাদেরকে তো আমাকে এখন চেক করতে হবে তারা আসলে মুখস্থ হয়েছে জি কিনা, মুখস্থ তারা হয়েছে কিনা পারছে বা কিনা। পড়াটা পারতেছে হ্যাঁ কিনা। হ্যাঁ। এটা আবার তখন আবার 3টি নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম হচ্ছে আমি মুখে মুখে বলবো, আর ছাত্ররা মুখে মুখে আমার সাথে তার উত্তর দিবে। আমি একটা শব্দ অর্থ বলবো, সেই শব্দ অর্থের যে অর্থ হবে সেটা ছাত্ররা বলবে। এভাবে জি করে আমি যেটুকু পড়াচ্ছিলাম সেটুকু পড়াবো। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমি তাদেরকে বলবো তোমরা খাতা কলম বের করো, অথবা আমি একটা শব্দ মুখে বলবো, তারা সেটা অর্থটা কি করবে খাতায় লিখবে। জি এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। আর 3 নাম্বার নিয়ম হচ্ছে আমি একটা বই নিব এবং শব্দগুলো বোর্ডে লিখবো, আর শব্দ ছাত্ররা হোক পুরো সেটা তারা খাতায়, অনুশীলনের যে কোনো বিভিন্ন প্রকার আপনি যে কোনো প্রশ্নগুলো কি বিষয়, করলেন, আপনি হ্যাঁ বোর্ডে লিখে প্রশ্নগুলা দিলেন। বোর্ডে লিখবো, আর ছাত্ররা তার উত্তর তার খাতায় লিখবে।
লিখে দিল এবং আপনি বানানগুলো দেখলেন ঠিক আছে কিনা। বানানগুলো দেখলাম, জি, আচ্ছা, এই আর কি। শেষ আমাদের আজকের যে বাংলা যে পড়াটা, বাংলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে আপনাদের বাংলা নিয়ে? ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম যে এখানে রিডিং স্কেলের পড়ার শেখানোর যে ৪র্থ নাম্বার স্টেপটা, জি অনুশীলনীর পড়াগুলো প্রথমে যে আমরা মুখস্থ করাবো, এই পড়াগুলোতে আমরা যে অনুশীলনী বিষয়টা ইনক্লুড করছি, জি তো এই অনুশীলনীতে কিন্তু ওই অনুশীলনীটাতে কিন্তু মিনিমাম ৪-৫টা গেটআপের পড়া আছে। জি জি আপনার অর্থ আছে, শূন্যস্থান পূরণ আছে, এক কথায় উত্তর আছে, সঠিক উত্তর আছে, জি আপনার নির্বাচিত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, জি এইরকম ইত্যাদি ইত্যাদি। জি তো আমরা সেখানে সংক্ষিপ্ত সময় হইলেও মোটামুটি প্রশ্নের উত্তরগুলো রিডিং স্কেলের পড়ার সময় স্টুডেন্টদেরকে ওখানে তো ধরাই দিতে পারি জি জি ওই পয়েন্টে। এখন এইখানে মানে আপনার কথাটা এখনো বুঝে আসেনি আমার। রিডিং স্কেলের সময় রিডিং স্কেলের সময় ৪র্থ স্টেপে যে অনুশীলনী পড়ানোর কথাটা বলা আছে, জি 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 অনুশীলনী জি জি অনুশীলনী বলতে তো যেটা বোঝা যায় যে গল্পটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এখন মূল্যায়ন হবে। এখন মূল্যায়নে কিন্তু ওখানে ধাপ আছে অনেকগুলা। জি, চারটা আপনার ধাপ, শব্দের অর্থ আছে, পাঁচটা। ছোট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, জি ইত্যাদি ইত্যাদি। জি তো সেখানে আমি যেটা মানে জানতে চাচ্ছি যে ওখানে রিডিং স্কেল পড়ানোটার সময় যদি অনুশীলনীটাকে আমরা গুরুত্ব দিয়ে যে প্রশ্ন কি করছে অ্যান্সারটা ওখানে যদি বের করে দিতে পারি স্টুডেন্টদেরকে, তাহলে পরবর্তীতে তাদের দিকে বা গাইডের দিকে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বা ১০ম শ্রেণী পর্যন্ত খুব একটা বেশি দৌড়ঝাঁপ করা লাগবে না। জি 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 এইখানের যে বিষয়টা ভাই একটু বুঝি দেই। এইখানের যে বিষয়টা, এইখানের বিষয়টা হচ্ছে 2 আর 3। এখানে তো 2 আর 3 এর কথা আসতেছে। যখনই আপনি 4 এ যাচ্ছেন, ঠিক আছে, তখন কিন্তু বাচ্চারা মানে আপনি যেভাবে খালি একটু বুঝাই দিবেন ওরা কিন্তু খুব দ্রুত বুঝে ফেলবে। কিন্তু ক্লাস 2 আর 3 এদেরকে ধরি 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 আপনি যদি না শেখান তাহলে তারা কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। এখন এই আপনি যখন গল্পটা পড়তেছেন, গল্পটা আপনি পড়াচ্ছেন, তখন তো অবশ্যই যখন সৃষ্টিকর্তা আসলো, ওই যে আপনাদের মনে আছে যে আপনি আপনার ভাষায় হৃদয় গমন করে এলো তো তাদেরকে বুঝাই দিলেন। ঠিক আপনার আপনার তো একটা আগেই তো দেখে নিচ্ছেন পাঠ অনুশীলনের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে বা আসতে পারে। যখন ওই আসলো তখনই তো আপনি কি করে দিলেন, সৃষ্টিকর্তা, এই যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা মানে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এইভাবে মানে কি করে দিলেন। আপনি আপনার ভাষায় যে বলবেন কথাগুলো কি বলবেন, এই কথাগুলোই তো ওখানে নিয়ে যা বলবেন। এরপরে কি বাক্য রচনা, বাক্য রচনা, বাক্য রচনা দেখেন কি কি পয়েন্ট গুলো দেওয়া আছে, চিরস্থায়ী, শরিক, এই পয়েন্টের উপরে চিরস্থায়ী, এই চিরস্থায়ী নিয়েই আপনি হলো তো কি যে বাক্যটা আছে ওই বাক্যটা দেখা গেল কয়েকবার আপনি রিপিট করলেন। এটাই তো আপনি আপনার ভাষায় যে বলবেন, আপনি আপনার ভাষায় বলবেন মানে এই কাজগুলোই তো আপনি ওখানে এলো কি ছাত্রদের মধ্যে উপস্থাপন করলেন গল্পটার মধ্যে। তখন কি হবে, পাঠ্য অনুশীলনী যখন আসবে অনুশীলনের মধ্যে তখন তাদের জন্য আরো সহজ হবে। বিশেষ করে এই জিনিসটা এই প্রশ্নোত্তরের ক্ষেত্রে বেশি কাজে লাগে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছেন, ঠিক আছে, আপনি যখন ওই প্যারাটা পড়ে শেষ করলেন, শেষ করার পর আপনি আপনার ভাষায় যখন কি করতেছেন বলতেছেন, তখন আপনার মূল টার্গেটটাই থাকবে যে আপনার অনুশীলনের মধ্যে প্রশ্ন কি আছে, ওই প্রশ্নের আঙ্গিকে আপনি কি মানে এই কথাগুলো বলার চেষ্টা করবেন। তাহলে আপনি যখন প্রশ্নগুলো পড়াবেন তখন ওদের কাছে তো ওই কথাগুলো আগেই তারা জানে, আগে শুনছে, তখন তাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি তো এটাই বলতেছিলেন। জি জি, হ্যাঁ এটাই বলতেছিলাম।
যে তখন আর গাইতে খালি থেকে ভাষা- তাদেরকে বেশি জি জি, আমার ভাষাটা একটু আলাদা হয়েছে, আপনার ভাষাটা মানে সরাসরি হয়েছে, পার্থক্য এতটুকুই। আমি বলছি যে আপনার ভাষায় আপনি বলবেন, আর আপনি বলতেছেন যে হলো কি এই পড়াগুলাই ওইখানে যদি ধরায় দেওয়া হয় মানে সরাসরি, মানে কাজটা আমরা ওইটাই করব, কিন্তু আপনি সরাসরি বলছেন। আলহামদুলিল্লাহ, আরো ক্লিয়ার হয়েছে, সবার জন্য এটা ক্লিয়ার হয়েছে। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে হলো কি আমরা আমাদের ভাষায় অনুযায়ী বলবো, এই পাঠ্য অনুশীলনের পড়ার উপর বেসিস করে আপনি আপনার ভাষা দিয়ে কথাগুলো হলো কি তাদেরকে বুঝাই দিলেন, তাহলে অনুশীলনী যখন আপনি মুখস্থ করাবেন তখন তাদের ওরা রিপিট হওয়ার কারণে তাদের জন্য সহজ। ঠিক আছে না ভাই? হ্যালো, হ্যাঁ মোহতারাম, ঠিক আছে। মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, এখন আমরা আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? যদি কারো প্রশ্ন থাকে, এবার আমাদের ক্লাস এখান থেকে শেষ, রেকর্ড বন্ধ করে দিচ্ছি। আমাদের